হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। স্বাগতম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে। এই ভিডিওতে আমরা আর ইউসি ইউনিটে আসা 23-24 সেশনের কোশ্চেন সমূহ এক্সপ্লানেশন সহ সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ওকে, সো এই ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রশ্ন একেবারে ব্যাখ্যা সহকারে সলভ করার ট্রাই করব, যাতে করে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো প্রথম প্রশ্ন দেখো ভাইয়া। প্রথম প্রশ্ন বলছে আমরা প্রথমে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি এবং দেন বায়োলজির কোশ্চেনগুলো সলভ করব। তাপ ধারণ ক্ষমতার মাত্রা কোনটি? ওকে, সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে তাপ ধারণ ক্ষমতা বলতে আমরা আসলে কি বুঝি। ভাইয়া মনে রাখবা যে কোন একটা বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাই হচ্ছে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা। তাহলে কি বললাম? কোন একটা বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাই ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। এখন এই যে তাপ ধারণ ক্ষমতা, এর এসআই একক হচ্ছে ভাইয়া, এর এসআই, এস আই একক যদি আমরা বলার ট্রাই করি, এটার এসআই একক হচ্ছে আমাদের জুল পার কেলভিন। ওকে, সো জুল মানে কি? কাজের একক জুল। সো তাহলে আমরা এখানে কাজের সূত্র লিখতে পারি। তাহলে এফ এস ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, আর কেলভিন কি? কেলভিন থাকলো। এখন এই যে এফ, এই এফ দ্বারা অনেকে আমরা মুখস্থ করি যে এফ দ্বারা আমরা নিউটন মানে এফ মানে বল, বলের যে মাত্রা এটা হচ্ছে এম এল টি ইনভার্স টু, এটা আমরা অনেকে জানি। ওকে, সো আর এস মানে কি? স্মরণ, স্মরণের ইয়া কি? লেন্থ মানে এল। ওকে, আর কে মানে ক্যালভিন, এটা দিয়ে হচ্ছে থিটা। ওকে, সো এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি হবে? এম এল টি ইনভার্স টু আর এম এল স্কোয়ার থিটা ইনভার্স ওয়ান। সো কথা হচ্ছে এটা কার সাথে মিলে? এটা আমাদের 1 নাম্বার যেটা আছে তার সাথে আমাদের মিলে। ওকে, সো তোমরা এগুলোর পিডিএফ পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, সো হোপফুলি প্রথম প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। তাহলে নেক্সট। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে বলছে দেখো ভাইয়া, দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে আমাদের যে এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ। এখন আমাদের এটার দুইটা ইয়া হতে পারে, মানে ফর্মুলা হতে পারে। একটা হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ, আর একটা হচ্ছে বি এর উপর এ এর অভিক্ষেপ। এখন আমরা মনে রাখবো যে এটা সূত্রটা আসলে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি যে এটা হচ্ছে যার অভিক্ষেপ বলবে, অর্থাৎ বি এর অভিক্ষেপ যেহেতু বলছে, বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ যেহেতু বলছে ভাইয়া, তাহলে আমরা মনে রাখবো যে এটা হবে বি কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা, আর ওই পাশে এ ও বি এর ডট গুণফল, মানে দুইটা ভেক্টরের ডট গুণফল, এবং এ এর মান। ওকে, এর মান আমরা জানি, এই লিখলেও চলে। ওকে, সো এই সূত্রটা কোথা থেকে আসলো আমরা অনেকে মনে রাখতে পারি না, এটা তাদের জন্য হচ্ছে আমরা জানি যে এ আর বি কে যদি আমরা ডট গুণফল করি তাহলে আমরা এ বি কস থিটা পাই। ওকে, সো এখান থেকে এই সূত্রটা এসেছে। ওকে, সো কথা হইতেছে ভাইয়া এখন যে আমরা কিভাবে অঙ্কটা করব। ওকে, সো করে ফেলি, একটু তোমরা দেখো। ওকে, সো এখন এই যে বি কস থিটা, বি কস থিটাকে আমরা যদি ওয়েট, সরি, আচ্ছা, বি কস থিটাকে যদি আমরা বি কস থিটার মতো ঠিক রাখি, আমাদেরকে প্রথমে এ এবং বি এর ডট গুণফলটাকে করতে হবে। ওকে, এখন ডট গুণফল কিভাবে করে আমরা সবাই জানি, আই এর সাথে আই এর সহগের গুণ, অর্থাৎ এখানে হবে 3 প্লাস জে এর সাথে জে এর সহগ, অর্থাৎ এখানে হবে 4, আর কে এর সাথে কে এর সহগ অর্থাৎ প্লাস এ মাইনাসে মাইনাস, অর্থাৎ 2। ওকে, আর এ এর মান, এখন কোনো কিছুর মান আমরা কিভাবে বের করি? এখন এ এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা এদের যে সহগগুলো আছে এর সহগগুলোর উপর স্কয়ার করে যোগ করি, তাই তো? সো এ এর কি আছে? আই এর সহগ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, সেগুলো আমরা জানি। সো 1 + 4 + 4 মানে কত? 9। ওকে, সো ইজ ইকুয়াল টু কত? 3। ওকে, সো তাহলে এখানে এর মান কত হবে? 3। তাহলে উপরে কত হলো? 3 + 4 - 2 মানে হচ্ছে 5, আর নিচে হচ্ছে কত? 3। ওকে, সো তাহলে এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, পিডিএফটা তোমরা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, 3 নাম্বার দেখো ভাইয়া, এখানে দুইটা দণ্ড দেওয়া আছে, বলা আছে চিত্র অনুযায়ী দুটি ভিন্ন অক্ষের সাপেক্ষে একটি দণ্ডের কি বলছে, মানে একটি দণ্ডের বাট ভিন্ন অক্ষগুলা ভিন্ন, এরকম জড়তার ভ্রামক যথাক্রমে I1 এবং I2 হলে তাদের মধ্যে সম্পর্ক কি হবে? আচ্ছা, সো জড়তার ভ্রামকের যে সাধারণ সূত্র ভাই আমরা কি জানি, যে সাধারণ সূত্র আমরা যে দণ্ডের ক্ষেত্রে আমরা বলি জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার। ওকে, মানে এল দিয়ে আমরা সাধারণত দণ্ডের ক্ষেত্রে ইউজ করে থাকি। ওকে, সো এটা থেকে আমরা তো লিখতেই পারি যে আই
সমানুপাতিক এল স্কোয়ার। অর্থাৎ এখানে জড়তার ভ্রামক আই এর মান বেশি হবে তখনই যখন এল এর মান বেশি হবে। অর্থাৎ অন্যভাবে বললে, যার এল এর মান বেশি তার জড়তার ভ্রামকের মান বেশি। এখানে দেখো আমরা সাধারণত এল এর মান কিভাবে নির্ণয় করি, আমরা সাধারণত অক্ষের সাপেক্ষে এল এর মান নির্ণয় করে থাকি। অক্ষের যে সাপেক্ষ আছে এই সাপেক্ষে এল এর মান নির্ণয় করে থাকি। এখন আই ওয়ান এবং আই টুর মধ্যে তুমি যদি খেয়াল করো যে এল এর মান আছে আই ওয়ান এবং আই টুর মধ্যে, আই ওয়ানের এল এর মান বেশি। যেহেতু আই ওয়ানের এল এর মান বেশি সেহেতু আই ওয়ানের জড়তার ভ্রামক বেশি হবে কার থেকে, আই টু হতে। সো কি বললাম, যার এল এর মান বেশি তার আই ওয়ানের মান মানে আই এর মান বেশি, মানে জড়তার ভ্রামকের মান বেশি। যেহেতু আই ওয়ানের যেহেতু এল ওয়ানের দৈর্ঘ্য বেশি সেহেতু তার জড়তার ভ্রামকও বেশি। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, এল এর মান যার বেশি তার ইয়ার বেশি, তাহলে অ্যান্সার হবে কি এ নাম্বারটা। ওকে, তাহলে নেক্সট। ওকে, সো এখানে দেখো ভাইয়া, এখানে বলা আছে যে সিলিকনের সাথে একটি অপদ্রব্য আর্সেনিক যোগ করলে কি তৈরি হবে। আচ্ছা, এখন ভাইয়া কথা হইতেছে যে এই প্রশ্নটা আসছে আমাদের মূলত যে ডোপায়ন থেকে। ওকে, সো আমরা জানি এন টাইপ ও পি টাইপ ডোপায়ন করা হয়। সো আমরা যদি এখানে একটু বেসিকটা একটু জেনে নিই যে সাধারণত যদি আমরা ত্রিযোজি বা পি টাইপ যোগ করি তাহলে একরকম হয়। আবার যদি আমরা পঞ্চযোজি পঞ্চযোজি বা এন টাইপ যোগ করি তাহলে একরকম হয়। ওকে, সো পি টাইপ অর্থাৎ পি টাইপ যখন যোগ করি তখন আমাদের সাধারণত পজিটিভ অর্থাৎ হোল সংখ্যা বেড়ে যায়, এবং এন টাইপ অর্থাৎ নেগেটিভ যখন আমরা যোগ করি তখন আমাদের ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। ওকে, সো আমাদের এখানে যে কোনটা কি এটা একটু আমরা জানবো যে ত্রিযুজি বা পি টাইপ ডোপায়ন করা হয় কাদেরকে দিয়ে, এবং এন টাইপ বা পঞ্চযোজি ডোপায়ন করা হয় কাদের দিয়ে। সো আমরা এখানে মনে রাখবো যে আমাদের যে গ্রুপ 13 আছে, গ্রুপ 13কে দিয়ে আমাদের হচ্ছে পি টাইপ মানে ডোপায়ন করা হয়। ওকে, পজিটিভ ডোপায়ন করা হয়। এগুলো কি কি আমরা জানি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটেনিয়াম। ওকে, সো এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে বোরন এলো গেল ইন্ডিয়াতে। কিভাবে মনে রাখবো, বোরন এলো গেল ইন্ডিয়াতে, এটা দিয়ে আমরা গ্রুপ 13-এর মৌলগুলোকে অর্থাৎ পি টাইপ অর্ধপরিবাহী বা ত্রিযোজী মৌলগুলোকে মনে রাখতে পারি। তারপর বাকি রইল কি, পঞ্চযোজী মৌল। ওকে, সো পঞ্চযোজী মৌল আমরা মনে রাখবো এটা হচ্ছে গ্রুপ 15-এর মৌল। গ্রুপ কি, 15-এর মৌল। সো গ্রুপ 15-এর মৌলগুলো কি কি ভাইয়া, আমরা জানি যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। ওকে, সো এগুলো এভাবেই মনে মনে থাকে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। অর্থাৎ গ্রুপ 15-এর মৌলগুলো যদি আমরা ডোপায়ন করি তাহলে হবে এন টাইপ, গ্রুপ 13-এর মৌলগুলো যদি আমরা ডোপায়ন করি তাহলে হবে পি টাইপ। এখানে দেখো আর্সেনিক ডোপায়ন করা হয়েছে, যেহেতু আর্সেনিক ডোপায়ন করা হয়েছে তাহলে এখানে এটা হবে কি, এন টাইপ। ওকে, সো এন টাইপ কখন ডোপায়ন করা হবে, যখন মানে আর্সেনিক কখন ডোপায়ন করা হবে, যখন আমাদের এন টাইপ অর্ধপরিবাহীতে আর্সেনিক ডোপায়ন করা হবে। সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট। সো সরি ভাইয়া, মানে আমার আমার ক্লাসটা কোনোভাবে হয়ে গেছিল, সেজন্য আমাকে আবার নিতে হচ্ছে। সো সেজন্য আগের ইয়াগুলো রয়ে গেছে, প্রবলেম নাই, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো দেখো ভাইয়া, বলতেছে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ ইজ ইকুয়াল টু এম এ, ভি বেগে চলমান কোনো বস্তুর ভর শূন্য না হয়েও কখন বল শূন্য হয়। ওকে, সো কখন বল শূন্য হয় তা আমরা দেখব। সো এখন দেখো ভাইয়া যে সব সময় যে বল শূন্য হতে হবে তার কিন্তু কোনো কথা নেই, তাই না। সো যেমন আমরা জানি কি, সূত্রটা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। কি বলতেছি, আচ্ছা দেখো, সো এখানে বলছে বেগ মানে ভর শূন্য না হয়েও বল শূন্য হয়। ওকে, কখন, সো এখন ভর শূন্য না হলেও ভর শূন্য না হলেও যদি আমরা কোনোভাবে আমাদের যে ভিটা আছে এটাকে যদি আমরা কোনোভাবে ফিক্সড রাখতে পারি, এটাকে যদি আমরা কোনোভাবে ফিক্সড রাখতে পারি তখন এর মান শূন্য হবে। কারণ ভি এর পরিবর্তন কিন্তু আমরা বলতেছি অর্থাৎ ত্বরণ বলতেছি। বেগ যদি পরিবর্তিত না হয় তাহলে ত্বরণও থাকবে না। তাহলে যদি ত্বরণের মান শূন্য হয় এবং ভর যদি শূন্য নাও হয় তাও আমাদের কোনো সমস্যা নেই, তাও আমাদের বল যে এফ আছে তার মান শূন্য হতে বাধ্য। অর্থাৎ আমি এখানে কি বললাম, যে যদি এখানে ভর শূন্য না হয়, যদি ত্বরণটা শূন্য হয়ে যায় কোনোভাবে, তাহলে আমাদের
এখানে ইয়ার মান শূন্য হবে। কিসের মান শূন্য হবে? বলের মান শূন্য হবে। তাহলে এখানে অপশনগুলো দেখো, ভি ধ্রুবক হলে হ্যাঁ অবশ্যই, ভি যদি ধ্রুবক হয় তাহলে আমাদের এ এর মান শূন্য হবে, আর এ এর মান শূন্য হলে কি হবে? আমাদের বলের মান শূন্য হবে। তারপর দেখো ভি এর মান খুব বেশি হলে না, ভি এর মান খুব কম হলে তাও না, এবং সবগুলো না, সবগুলো তো সঠিক না। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো তোমরা। ওকে, তাহলে নেক্সট। আচ্ছা, দেখো এককের সঠিক ক্রম কোনটি? ওকে ভাইয়া, তোমরা কি জানো যে আমাদের যে আলোর বেগ আছে, অর্থাৎ এক আলোক বর্ষ অর্থাৎ 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46 ইন্টু 10 ইনভার্স 15 মিটার। এইটাকেই যদি আমরা কিলোমিটারে নিই তাহলে 9.46 ইন্টু 10 ইনভার্স 12 কিলোমিটার। এগুলো কিন্তু এমসিকিউতে অনেক আসে, দেখে রেখো। আচ্ছা, সো এটা হচ্ছে লাইট ইয়ার বা আলোক বর্ষের একক। আর আমাদের যে ও এক পারসেক ইজ ইকুয়াল টু, এক পারসেক ইজ ইকুয়াল টু হচ্ছে 3.26, একটু মনে রাখবা ভাইয়া, 3.26 লাইট ইয়ার, 3.26 লাইট ইয়ার, অর্থাৎ আলোকবর্ষের সাথে যদি আমরা 3.26 গুণ দেই তাহলে আমরা 1 পারসেক পাবো। ওকে, তার মানে সবচেয়ে বড় একক হচ্ছে কি আমাদের পারসেক। সো অপশনগুলো যদি আমরা একটু দেখি, পারসেক সবার আগে হবে। সো পারসেক সবার আগে আছে এ এবং বি, মানে এ এবং সিতে, তাহলে বি কাটা, মানে বি আর ডি কাটা, তাহলে পারসেক হবে। তারপর হবে কি আলোকবর্ষ, তারপর হবে কি আলোকবর্ষ, বাট দেখো এ নাম্বারে আলোকবর্ষ নাই, তাহলে এখানে এও কাটা, তাহলে অ্যান্সার হবে সি। ওকে, অ্যান্সার হবে সি। এটা এইভাবে করা যায়। এবং তোমরা যদি বাকিগুলো মিলাও, মেগামিটার হ্যাঁ তারপরে ঠিক আছে, এবং অ্যামস্ট্রং সবার লাস্টে, কারণ অ্যামস্ট্রং এর ইয়া কত? 10 ইনভার্স 10, 10 ইনভার্স 10 মিটার হচ্ছে কি অ্যামস্ট্রং, আর 10 ইনভার্স 9 কি ন্যানোমিটার। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। সো কিভাবে করলাম, এটা কিন্তু অনুশীলনের একটা এমসিকিউ, তাই অনুশীলনের এমসিকিউ তোমরা যারা আইইউতে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনের এমসিকিউগুলো তোমরা করে রাখতে পারো। ওকে, মানে শুধুমাত্র আইইউ না, বিভিন্ন ভার্সিটিতেই কিন্তু অনুশীলনী থেকে কোশ্চেন সমূহ এসে থাকে। ওকে, সো হোপফুলি এটা আমরা বুঝতে পারছি। পারসেক হচ্ছে সবচেয়ে বড়, তারপর আলোকবর্ষ, তারপর মেগামিটার, তারপর কি স্ট্রং। ওকে, সো তাহলে নেক্সট। ওকে, 7 নম্বর দেখো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত হবে আমাদের? আচ্ছা, সো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যদি আমরা দশা পার্থক্য নির্ণয় করতে যাই, আমরা জানি যে একটা জানি যে পদ পার্থক্যের সূত্রগুলো কিন্তু আমরা জানি। ওকে, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের যে পদ পার্থক্য আছে, যে পদ পার্থক্য, আমাদের যে পদ পার্থক্য আছে তা হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। আর ইয়ার ক্ষেত্রে মানে কি বলে, ধ্বংসাত্মকের ক্ষেত্রে বিজোড় গুণিতক। ওকে, সো এটা যদি আমরা টু টু কাটা দিই, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। ওকে, সো এখানে মূলত 2n হবে। ওকে, ভুল করছে। সো এখানে যদি টু টু কাটা দিই তাহলে n পাই থাকে। ওকে, সো এটা গেলো পদ পার্থক্য। তো আমাদের তো পদ পার্থক্য চাই নাই, সো আমাদের বলছে যে দশা পার্থক্য কি হবে। সো তোমরা একটা সূত্র মনে রাখবা যে দশা পার্থক্য যেটা আছে সেটা হবে যে দপা ইজ ইকুয়াল টু, বা দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য ইন্টু কি পথ পার্থক্য। ওকে, সো দপা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পপা। ওকে, সো এইভাবে মনে রাখি আর কি জাস্ট। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এখানে আমরা কত পাইছি? এন পাই। ওকে, সো তাহলে যদি আমরা কাটাকাটি করি, পাই আর সরি ল্যামডা ল্যামডা কাটা, ভুল বলছি একটু, তাহলে এখানে কি হবে? 2n পাই। ওকে, সো 2n পাই হবে এখানে অ্যান্সার। তো এখানে আছে কিনা? হ্যাঁ আছে ভাইয়া, এটা অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো এটা। ওয়েট, ওকে, এটা অ্যান্সার হবে। তাহলে নেক্সট। ওকে, সো এখন দেখো ভাইয়া, 8 নম্বর প্রশ্ন বলা আছে রেডিয়াম 226 এর অর্ধায়ু 1620 বছর। কত বছর তেজস্ক্রিয় নিঃসরণের পর এর 1/4 অবশিষ্ট থাকবে? আচ্ছা, সো এই সূত্রগুলা সাধারণত আমরা একটা সূত্র দিয়ে করে থাকি অনেকেই, যে n ইজ ইকুয়াল টু n0 e⁻ল্যামডা টি। ওকে, সো এই সূত্রটা দিয়েই তো সাধারণত আমরা করে থাকি, তাই না? সো সো এখন কথা হইতেছে ভাইয়া, পরীক্ষার ক্ষেত্রে এই সূত্রটি যদি আমরা করি, আমাদের মানে অনেক বেগ পোহাতে হয়, মানে ক্যালকুলেট করা অনেক বেশি কঠিন। ওকে, সো এই জন্য আমরা একটা সহজ সূত্র দিয়ে এটা সাধারণত করবো। ওকে, সো এটা যদি আমরা করি, আমরা একটা সূত্র মনে রাখবো, এটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার টি অর্ধায়ু মানে টি ½ ইজ ইকুয়াল টু n0 / n। ওকে, সো এই সূত্রটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, সো এখানে আমরা যে এই
মানে যে সূত্রটা আমরা সবাই জানি, এটা হচ্ছে এন ইজিক্যাল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা যদি এন নটকে যদি আমরা এই পাশে আনি, তাহলে হবে এন ডিভাইডেড বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা কেন লিখলাম ভাইয়া? আমরা এইটা মানে কি জানি? এটা মানে হচ্ছে আমরা জানি যে অক্ষত পরমাণুর সংখ্যা আদি পরমাণুর যত অংশ, কি বললাম? অক্ষত পরমাণুর সংখ্যা আদি পরমাণুর যত অংশ, অর্থাৎ অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ আমাদের প্রশ্নে অধিকাংশ সময় দেয়া থাকে, যেমন এই প্রশ্ন দেওয়া আছে। কিন্তু এই অবশিষ্টাংশকে কখনোই আমরা সরাসরি এই এখানে কিন্তু বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? দেখো এখানে কিন্তু একটু উল্টানো, ঠিক আছে? মানে এন নটটা উপরে চলে গেছে, তাই আমাদের যে অবশিষ্টাংশ থাকবে এটা কিন্তু আমরা উল্টিয়ে এই জায়গায় বসাবো। ওকে, সো তাহলে প্রশ্নে তোমরা যদি একটু লক্ষ্য করো, প্রশ্নে দেওয়া আছে যে এন ডিভাইডেড বাই এন নটের মান, অর্থাৎ অবশিষ্ট অংশের মান দেওয়া আছে কত? 1/4। এটা যদি 1/4 হয়, তাহলে কি হবে? যদি আমরা উল্টিয়ে দিই, এন নট ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু 4। ওকে, এখন এই 4-এর মানটা আমরা এই জায়গায় বসাবো। ওকে, সো যদি আমরা বসাই 2 টু দি পাওয়ার টি হাফ ইজ ইকুয়াল টু, তাহলে এটার মান কত? 4। ওকে, সো ওয়েট ভাইয়া দেখো। আচ্ছা, সো তারপর যদি আসি এখন, 2 টু দি পাওয়ার, পরীক্ষায় তো তোমাদের তো মানে ভেঙে করার দরকার নাই, তুমি জাস্ট সরাসরি করে ফেলবা মনে মনে। ওকে, সো এখানে কি হবে? 2 স্কোয়ার হইলো, তো উভয় পাশ থেকে 2 দিয়ে যদি কাটা যায়, মানে তুলে দিই আমরা, তাহলে টি বাই টি হাফ, টি হাফ ইজ ইকুয়াল টু 2। আমাদের প্রশ্নে দেখো যদি তুমি একটু, আমাদের প্রশ্নে কিন্তু টি হাফের মান দেয়া আছে। প্রশ্নে টি হাফের মান দেওয়া আছে কত? 1620 বছর। তাহলে 1620 বছর আমরা এখানে বসাবো। ওকে, সো এটা হবে কত? তাহলে টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু, ওয়েট, 2 ইন্টু 1620 বছর। আর 1620 বছরকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে হবে কত? 3240 বছর, 3240। তাহলে অ্যান্সার কত হবে? 3240। ওকে, সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, সো এইটা এত ভেঙে করার কারণ কি ভাইয়া? এই সূত্রটা দেখানো এখানে মেইন। এই পেজের মধ্যে মেইন হচ্ছে তোমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব দ্রুত অ্যান্সার মানে বের করে ফেলতে পারবা। ওকে, সো তাহলে এই সূত্রটা মনে রাখবো, 2 টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ ইজ ইকুয়াল টু এন নট বাই এন। মনে রাখবা এটা কিন্তু অবশিষ্ট অংশের উল্টা। ওকে, যত অংশ অবশিষ্ট থাকবে তার উল্টা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, নেক্সট, ওয়েট, 9 নাম্বার। দেখো বলা আছে এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের একটি তার ঝুলানো আছে। এর মুক্ত প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য, মানে ব্লা ব্লা অনেক কিছু বলছে, তারটির দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে L1 হলে ইয়ং গুণাঙ্কের মান কত? আচ্ছা, সো ইয়ং গুণাঙ্কের আমরা সূত্র জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু, সরি ভাইয়া, যে ইয়ং গুণাঙ্কের সূত্র কি জানি? ওয়াই ইজ ইকুয়াল টু এম জি, আমরা যদি আর একটু ভেঙে করি, আমরা সবাই জানি যে এটা, সেটা হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এল, এফ এল ডিভাইডেড বাই কি? এল। ওকে, সো মনে রাখবা উপরে কিন্তু বড় হাতের এল, নিচে ছোট হাতের এল, কখনো গুলিয়ে ফেলবো না। ওকে, সো এফ মানে আমরা কি লিখতে পারি? এম জি, এল ডিভাইডেড বাই এল। এল কে আমরা কি লিখতে পারি? আর এখানে এই রাখি, কারণ এখানে চেঞ্জ করে নাই। এখন এই যে ছোট হাতের এল, এটাকে আমরা চেঞ্জ করব, কারণ ছোট হাতের এল বলতে প্রশ্নে কিছু দেয় নাই। সো প্রশ্নে কি বলা আছে? একটা আদি দৈর্ঘ্য দেওয়া আছে যার হচ্ছে এল, যার মান কি? এল। এবং পরে বলা আছে যে এটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? L1-এ রূপান্তরিত হয়েছে, L1-এ রূপান্তরিত হয়েছে। তাহলে পরবর্তীতে যে দৈর্ঘ্য হয়েছে এবং আদি দৈর্ঘ্য, এটা আমরা বিয়োগ দিলে কিন্তু আমরা যে পরিবর্তন, অর্থাৎ ছোট হাতের এল, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে হবে বড় হাতের L1 মাইনাস ক্যাপিটাল এল। ওকে, সো এখানে আমরা শুধুমাত্র পরিবর্তনটা নিছি। ওকে, ছোট হাতের এল মানে আমরা কি জানি? পরিবর্তনটা বোঝায়। তাহলে এখানে কোনটার সাথে মিলতেছে ভাইয়া? দেখো ভাইয়া, সি নাম্বারটার সাথে মিলতেছে। ওকে, সো তোমরা না বুঝলে আমাকে কমেন্টে জানাই। ওকে, তাহলে নেক্সট। ওকে, হোপফুলি এটা বুঝতে পারছি। 10 নাম্বার, 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 20 নিউটন বল প্রয়োগ করায় 5 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? ওকে, সো এইটা প্রথমে যেহেতু 5 সেকেন্ড পর গতিশক্তি আমাদের জানতে চাইছে, তার মানে আমরা প্রথমে এর যে গতিবেগটা নির্ণয় করে নেব, কারণ আমরা সূত্র কি জানি? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখন এই সূত্রে যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভি এর যে মানটা, এটা আমাদের জানা থাকা লাগবে, তাই না? সো আমরা প্রথমে ভি এর মানটা বের করে নেব, অর্থাৎ গতিবেগ। তাহলে আমরা যদি লিখি 5 সেকেন্ড পর গতিবেগ, সো 5 সেকেন্ড পর গতিবেগ, এটা সূত্র আমরা কি লিখবো? সো আমরা সবাই জানি যে একটা সূত্র, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে দেখো, ইউ মানে আদিবেগ, এখানে কিন্তু শূন্য বলা আছে। আর মানে অর্থাৎ বস্তুটি কি ছিল? স্থির ছিল। আদিবেগ যেহেতু শূন্য, প্লাস এখানে এ এর মান, সো এ ইজ ইকুয়াল টু আমরা আবার কি লিখতে পারি? এফ বাই এম। ওকে, এফ ডিভাইডেড বাই
এম। আর এখানে টি এর মান, এখানে টি কত দেওয়া আছে, 5 সেকেন্ড পর, আচ্ছা টি পরেই বসাই, সমস্যা নেই। ওকে, তাহলে এফ, এফ এর মান এখানে কত দেওয়া আছে, 20 নিউটন, এবং এম এর মান দেওয়া আছে 5 কেজি, এবং টি দেওয়া আছে 5 সেকেন্ড। ওকে, সো এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 20। ওকে, 20 মিটার পার সেকেন্ড। ওকে, সো এখন আমরা এটা থেকে আমরা ইকে এর মান বের করবো। সুতরাং ইকে এর মান কত হবে, ইকে, ইকে ইজ ইকুয়াল টু হাফ, এম এর মান কত এখানে 5 কেজি, এবং ভি এর মান কত বের করলাম, 20 স্কোয়ার, তাহলে কত হবে, হাফ ইন্টু 5 ইন্টু 20 স্কোয়ার মানে কত, 400। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় কত, 200 হবে, 200, আর 5 দুগুণে 10 মানে কত, 1000 জুল। আর 1000 জুল যেই কথা, 1 কিলো জুল একই কথা। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কত, 1 কিলো জুল। ওকে, 1 কিলো জুল। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। নেক্সট। ওকে, সো এখানে দেখো ভাইয়া 11 নাম্বার, 2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ করলে তারটির রোধ কত হবে। ওকে, তাই না? সো এটা, যে প্রথম কথা হচ্ছে আমরা রোধের একটা সূত্র জানি, তাই না? রোধের সূত্রটা কি? রোধের সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। ওকে, সো এখানে আমরা সবসময় ম্যাথ করার ক্ষেত্রে যে জিনিসগুলো পরিবর্তন হবে সেগুলা মানে ম্যাথের ক্ষেত্রে নিব। ওকে, সো এখানে শুধুমাত্র পরিবর্তন হয়েছে কি, দৈর্ঘ্য এবং ব্যাস। সো তার মানে এল নিলাম, এবং ব্যাস মানে কি, ব্যাসার্ধ, মানে ব্যাস আর ব্যাসার্ধ তো সমহারে পরিবর্তিত হয়, তাই না? সো আমরা এখানে চাইলে, যেহেতু ইয়ে আছে পাই আর স্কোয়ার, এটা লিখতে পারি। সো এখানে এল যেহেতু পরিবর্তন হয়েছে, এল পরিবর্তিত হয়ে কিরকম হয়েছে, দ্বিগুণ হয়েছে। সো দ্বিগুণ যদি হয়, দ্বিগুণ হয়েছে, এবং ব্যাসার্ধ পরিবর্তিত হয়ে দ্বিগুণ হয়েছে, তাহলে 2 এর উপর স্কোয়ার, পাইয়ের হিসাব এখানে করার প্রয়োজন নেই, কারণ পরে দেখবা যে দুইটা যদি ইয়া করি, মানে ভাগ দেই, কাটাকাটি হয়ে যায়। ওকে, সো হোপফুলি তোমরা এগুলো অনেক আগে করছো। তো যাই হোক, আমরা বলছি কি, যেগুলো শুধুমাত্র পরিবর্তিত হবে সেগুলা শুধুমাত্র আমলে নিব। তাহলে ব্যাস এবং যে, সরি, ব্যাসার্ধ এবং যে তারের যে দৈর্ঘ্য, দুইটাকে আমলে নিচ্ছি আমরা। তাহলে 2 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে হাফ আসলো। ওকে, সো তাহলে এখন অ্যান্সার কি আসলো, যে অ্যান্সার হবে কি, যে আর অর্থাৎ মানে যে রোধ, এইটা আগে যা ছিল, আগে যা ছিল তার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। আগে ছিল রোধ 2 ওহম, তাহলে এখন অর্ধেক হয়ে গেলে এটা হয়ে যাবে 1 ওহম। ওকে, সো অ্যান্সার হবে কি, 1 ওহম। ওকে, সো মানে অর্ধেক হয়ে যাবে এটা এখন তোমরা চাইলে এটা বসাতেও পারো, মানে বসিও করে দেখতে পারো, এটা এমন না যেভাবে করতে হবে। মানে আগে কত ছিল ভাইয়া, এখানে 2 ওহম। ওকে, সো 2 ওহম থাকলে কাটাকাটি করলে, মানে কাটাকাটি করলে কত হয়ে যাবে, 1 ওহম হয়ে যাবে। ওকে, সো এরকম আর কি। সো এটা তোমরা যে যেভাবে মন চায়, বাট এটা মুখেও কিন্তু বলা যায় চাইলে, হাফ যেহেতু হয়ে গেছে সেহেতু 2 ওহম হয়ে যাবে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, 12, 1000 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি তামার খণ্ড, তামার পাত পরস্পর সমান্তরালে 10 মিটার দূরত্বে অবস্থিত। পাতদ্বয়ের মাঝখানে 1 × 10⁻10 কুলম চার্জের এম ভর বিশিষ্ট একটি বস্তুর উপর প্রযুক্ত বৈদ্যুতিক বলের মান কত। সো প্রথম কথা হচ্ছে ভাই, আমরা দেখবো এখানে কি কি দেওয়া আছে। ওকে, সো আমরা যদি একটু দেখি কি কি দেওয়া আছে, এখানে প্রথমত ভি দেওয়া আছে, আমাদের যে ভি আছে এটা দেওয়া আছে, এবং যে দূরত্ব মানে ডি দেওয়া আছে, এবং দেওয়া আছে যে কিউ মানে চার্জের মান দেওয়া আছে। ওকে, সো এগুলা দিয়ে আমরা কি সূত্র জানি। ওকে, সো আমাদের এখানে মূলত বল নির্ণয় করতে হবে, তাই না? সো আমরা যদি লিখি যে বলের একটা সূত্র জানি আমরা, যে এফ ইজ ইকুয়াল টু কিউই। ওকে, এফ ইজ ইকুয়াল টু কিউই, এই সূত্রটা আমরা জানি। তো এখন কথা হচ্ছে ভাই, আমরা এখানে আরেকটা সূত্র জানি কিন্তু, যে ভি ইজ ইকুয়াল টু ইডি। আবার সুতরাং ই ইজ ইকুয়াল টু ডি বাই ভি, এটা কিন্তু আমরা লিখতেই পারি, তাই না? সো ই ইজ ইকুয়াল টু, সরি একটু ভুল লিখছি, ভি বাই ডি হবে। এটা হবে কত, ভি বাই ডি। ওকে, তাহলে হইলো। সো এখন আমরা এই ভি বাই ডি কে কিন্তু আমরা এখানে বসাতে পারি চাইলে। ওকে, সো ওয়েট, আচ্ছা, তাহলে যে কিউ আছে, সরি, তাহলে যে কিউ আছে, কিউ থাকলো, এবং ই এর জায়গায় আমরা কি বসাবো, ভি বাই ডি। এখন কিউর মান দেওয়া আছে, কিউর মান কত দেওয়া আছে, 10⁻10। ভি এর মান কত দেওয়া আছে, 1000 ভোল্ট। আর ডি এর মান কত দেওয়া আছে, 10 মিটার। ওকে, সো এখন যদি একটা শূন্য একটা শূন্য কেটে দিই তাহলে থাকে কত, 10⁻8। ওকে, সো এখন দেখো, প্রশ্নে আমাদের সবগুলা ডাইনে আছে এখন, তাহলে আমাদেরকে এক ডাইন ইজ ইকুয়াল টু কত নিউটন এটা জানতে হবে। তাহলে তোমরা জানো হয়তো যে, আমরা জানি যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁻5 ডাইন। ওকে, সো এটা যদি হয় তাহলে 10⁻8, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 10⁻8 ইন্টু, সরি,
যে টেন ইনভার্স 8 ইন্টু কত, 10⁵, এরকমটা করলে কত থাকে, এরকমটা করলে থাকে 10⁻³ আর 10⁻³ যেই কথা, 0.001 একই কথা, তো 0.001 ওকে। সো এটা হবে অ্যান্সার। ওকে, সো তাহলে দেখি তো 0.001 প্রশ্নে আছে কিনা। ওকে, সো দেখো ভাইয়া যে বি নাম্বারটা হবে এখানে অ্যান্সার। ওকে, তাহলে 12 হবে কি, 12-র বি। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো 12 নম্বর। তাহলে আমরা 13 নম্বর করবো এখন। নেক্সট 13 নম্বর, দেখো ভাইয়া 13 নম্বর বলছে যে একটি ফোটনের শক্তি দেওয়া আছে এবং শক্তি দেওয়া আছে 6 ইলেকট্রন ভোল্ট, এর ভরবেগ কত। ওকে, সো ভরবেগের ক্ষেত্রে তোমরা একটা সূত্র জানো কিনা ভাইয়া, যে ই ইজ ইকুয়াল টু পি সি। ওকে, এটা হচ্ছে আমরা আলোর ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করে থাকি, শক্তির সূত্র। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু সেকেন্ড লাইনে আমরা করতে পারি যে পিটাকে যদি আমরা ভরবেগটাকে যেহেতু বের করব, সেহেতু পি ইজ ইকুয়াল টু, সরি, ই বাই সি, পি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি। এখন ই যে আছে, সো ই হচ্ছে কত, 6 ইলেকট্রন ভোল্ট। ওকে, সো ইলেকট্রন ভোল্টকে যদি আমরা জ্বলে নিতে চাই, তাহলে আমাদের 1.6 × 10⁻19 দ্বারা গুণ করতে হবে। ওকে, সো সাথে থাকবে সি এর মান কত, 3 × 10⁻8। ওকে, এটা হচ্ছে আলোর বেগ। এখন এই ম্যাথটা অত্যন্ত সহজ, হ্যান্ড ক্যালকুলেশন করা। সো তোমরা যদি একটু খেয়াল করো, যে এখানে হবে 3 আর 6 যদি আমরা কাটি, 2 দিয়ে কাটতে পারি আমরা, 2। আর 2-এর সাথে যদি 16 গুণ করি, তাহলে হবে 16×2 = 32। আর এক ঘর পর দশমিক, তাহলে 3.6, হোপফুলি, সরি, মানে এক ঘর পর দশমিক, মানে এই জন্য আমরা গুণ করে এক ঘর পর দশমিক দিছি। 16×32 ইন্টু 10⁻19 ইন্টু, এখানে দেখো 10⁻8 আছে তাই না, সরি আমি এখানে ভুল লিখছি, 10⁻8 হবে না এখানে, হ্যাঁ এখানে হবে 10⁻8। কেননা মানে আলোর বেগ তো, এটা তো অনেক গতিশীল, এটা তো কম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 10⁻8। ওকে, সো এখানে কি হবে, 10⁻8, যদি উল্টে যায় তাহলে হবে কি 10⁻8। সো দুইটা যদি উল্টে গেলে তাহলে হবে কি 3.2 ইন্টু 10⁻27। ওকে, এটা হবে অ্যান্সার। সো হোপফুলি এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে অ্যান্সার এখানে কি, যে দেখো ভাইয়া সি নাম্বারটা 3.2 × 10⁻27 কেজি মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু ভাইয়া ভরবেগের এখানে কিন্তু কেজি মিটার পার সেকেন্ড, তোমরা কিন্তু এখানে আবার পেঁচলে, এখানে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু ভরবেগ, তার মানে ভর ইন্টু বেগ, আর ভরের ইয়া কি কেজি, আর ভি এর ইয়া কি মিটার পার সেকেন্ড, এখান থেকে কিন্তু কেজি পার মিটার সেকেন্ড আসছে। ওকে, সো এইভাবে করবো আর কি, অনেক সময় যে আমাদের যে একক এটা দিয়েও কিন্তু প্যাচ লাগাই দিতে পারে। ওকে, সো তাহলে নেক্সট, আচ্ছা এই যে বললাম না আমরা এর আগে করছিলাম, সো 10 নাম্বারটা আছে, সরি, এটা তো করা হয়ে গেছে। সো এখন আমরা 13 নাম্বার, এখন 14 নাম্বারে যাব। ওকে, নেক্সট বলতেছে পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণের মান কি হবে। আচ্ছা, সো অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি ভাইয়া, যে সূত্রটা জানি, সরি, জি ইজ ইকুয়াল টু GM/R² বা D²। ওকে, সো এখন আমরা বলছিলাম যে যেটা পরিবর্তিত হবে সেটা নিয়ে কাজ করব এরকম ইয়ার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যেহেতু শুধুমাত্র ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, ভর কিন্তু স্থির ইয়া আছে। তো তোমরা একটু কমন সেন্স চিন্তা করো ভাইয়া, পৃথিবীর ভরটা যদি স্থির থাকে এবং মানে ব্যাসার্ধ যদি আমরা কমিয়ে ফেলি, তাহলে অবশ্যই অভিকর্ষ ত্বরণের মান অনেক অনেক বেড়ে যাবে। ব্যাসার্ধ যদি কমে যায়, অভিকর্ষ ত্বরণের মান বেড়ে যাবে, তাই না? সেটা কতটুকু কমবে এটা একটু আমরা দেখবো। ওকে, সো আর এর মান কি হয়েছে ভাইয়া, আর এর মান হয়েছে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হলে অর্ধেক স্কয়ার। ওকে, সো উপরেরটা থাকলো, সমস্যা নেই, উপরে 1 দিয়ে রাখলাম, সমস্যা নেই। সো এরপর কি হবে, 1/1/4 ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা উল্টে দিই তাহলে হবে 4। অর্থাৎ জি এর মান কতটুকু পরিবর্তিত হবে, যদি আমরা বলি 4 গুণ পরিবর্তিত হবে। আর 4 গুণ পরিবর্তিত হলে, অর্থাৎ আগে জি এর মান যত ছিল তার 4 গুণ হবে, অর্থাৎ 9.8 এর সাথে 4 গুণ। আর 9.8 এর সাথে 4 গুণ করলে হবে 39.2। ওকে, সো 39.2 হবে অ্যান্সার। সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট 15 নাম্বার, কোন স্থানের বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ওই স্থানের কি বলে। সো এগুলো জানার জন্য ভাইয়া আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এখানে যে অপশনে যেগুলো দেওয়া আছে এগুলো কোনটা দ্বারা কি বোঝায়। প্রথম কথা হচ্ছে আর্দ্রতা, আর্দ্রতা মানে হচ্ছে জলীয় বাষ্প, আমরা অনেকেই জানি। আর শিশিরাঙ্ক মানে কি, শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। কোন তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট স্থানের বায়ু সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক কি, তোমরা এইচএসসি তে অনেকেই পড়ে আসছো, কোন একটা স্থানের বায়ু যে তাপমাত্রায়
সম্পৃক্ত হবে সেই তাপমাত্রাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক। আর এখানে দুইটা নিয়ে কনফিউশন হয়, কোনটা আপেক্ষিক আর্দ্রতা আর কোনটা পরম আর্দ্রতা, তাই না? সো কথা হইতেছে এই যে আপেক্ষিক আর্দ্রতা, এটা হচ্ছে কোনো একটা স্থানের, যদি বলি যে কোনো একটা স্থানে ঠিক কতটুকু জলীয় বাষ্প, কতটুকু জলীয় বাষ্প, ওয়েট, জলীয় বাষ্প, ডিস্টার্ব দিচ্ছে এটা, সরি, যে ওয়েট, আচ্ছা মুখে বলি সমস্যা নেই। সো কতটুকু জলীয় বাষ্প আছে, ওকে, কতটুকু জলীয় বাষ্প আছে তা আমরা বের করবো, ওকে। সো মানে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝাই, কোন একটা স্থানে কতটুকু জলীয় বাষ্প আছে। তাহলে পরমার্দ্রতা মানে কি? হ্যাঁ মনে রাখবা, পরমার্দ্রতা মানে বায়ুতে জলীয় বাষ্পের ভর। তাহলে পরমার্দ্রতা মানে কি? পরমার্দ্রতা মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের ভর। বায়ুতে জলীয় বাষ্পের ভরকে আমরা বলতেছি কি? পরমার্দ্রতা। তাহলে যদি লিখি যে বায়ুতে জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভর, এটাকে আমরা বলতেছি পরমার্দ্রতা। তাহলে এই চারটার মধ্যে প্রথমটা হচ্ছে আর্দ্রতা মানে জলীয় বাষ্প, শেষের সংখ্যা হচ্ছে একটা তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা কি? কোন একটা স্থানের কিরকম জলীয় বাষ্প আছে তা। আর পরমার্দ্রতা কি? ভর। কিসের ভর? জলীয় বাষ্পের ভর। বায়ুতে কতটুকু, ঠিক প্রতি একক আয়তনে ঠিক কতটুকু জলীয় বাষ্প আছে তার ভর, ওকে। সো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি, ওকে। আচ্ছা, নেক্সট। আচ্ছা দেখো, ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? ওকে। সো এই যে কৌণিক বেগ, এটার সূত্র কি আমরা জানি, কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু, আমরা জানি যে 2 পাই n ডিভাইডেড বাই টি। ওকে, সো এটা আমরা অনেকেই জানি। সো এখানে 2 পাই, এন মানে কি? সেকেন্ডের কাটা, মানে যেই নির্দিষ্ট একটা সময় বা কতবার ঘোরে। সো সেকেন্ডের কাটা আমাদের যে একবার ঘুরে আসছে, মানে প্রথম কথা হচ্ছে সে একবার ঘুরবে, আর একবার ঘুরে আসে কত সময়? 60 সেকেন্ড সময়। ওকে, তাহলে পর্যায়কাল হবে 60 সেকেন্ড। সো এটা যদি আমরা কাটাকাটি করি, নিচে হবে কত? 30, নিচে হবে কত? 30। তাহলে এটা কত হবে? π/30। আর আমরা কি জানি যে ইয়ার একক কি, মানে কি বলে কৌণিক বেগের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। কি? রেডিয়ান পার সেকেন্ড, ওকে। তাহলে আনসার কোনটা হবে? সি নাম্বার হবে আনসার, আনসার হবে সি নাম্বার, ওকে। সো হোপফুলি বুঝতে পারছো। তাহলে নেক্সট, ওকে। 17 নাম্বার, কোন গে- গ্যাসীয় পদার্থের আয়তন ভি, বলতেছে যে ডেল ভি ধনাত্মক হলে। আচ্ছা ভাইয়া, যদি ডেল ভি ধনাত্মক হয়, অর্থাৎ ধরো কোন একটা স্থানের যে আয়তন, ধরো কোন একটা স্থান, সো সেই স্থানের যে আয়তন এটা ভি, এই ভি, এবং তারপর বলতেছে যে এখানে যে আয়তনটা যে বৃদ্ধি পাইছে, ওকে, আয়তনটা যদি বৃদ্ধি পায়, তাহলে এই যে এখানে যে ডেল ভিটা হবে, এখানে যে যে ডেল ভিটা আছে এটা মানে ধনাত্মক। সো ডেল ভি ধনাত্মক মানে কি? আয়তন বৃদ্ধি পাওয়া। আর আয়তন বৃদ্ধি পেলে কি হয়? কোনো স্থানের ঘনত্ব কমে যায়। আয়তন বৃদ্ধি পেলে কি হয়? কোনো স্থানের ঘনত্ব কমে যায়। তাহলে প্রথমটা যদি আমরা দেখি, যে ঘনত্ব আয়তন উভয়ই বৃদ্ধি পায় না, দুইটা তো কখনোই একই সাথে বৃদ্ধি পাবে না। সেকেন্ডটা, ঘনত্ব কমে আয়তন বাড়ে, দেখি তো। আয়তন বাড়লে ঘনত্ব কমে, তাহলে সেকেন্ডটা হবে অ্যান্সার, ওকে। সো সি নাম্বারটা, ঘনত্ব আয়তন উভয়ই কমে না, দুইটা একই সাথে কখনোই বাড়বে এবং কমবে না। তারপর বলছে আয়তন কমে কিন্তু ঘনত্ব বৃদ্ধি পায় না। আয়তন কমে ঘনত্ব বৃদ্ধি পায় মানে হয় না তো। মানে যেহেতু ডেল ভি পজিটিভ, পজিটিভ হলে তো আয়তন বাড়বে, তাহলে এখানে তো আয়তন কমার কোনো প্রশ্নই ওঠে না, ওকে। সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, 18 নাম্বার, একটি গতিশীল বস্তুর সরণ x = t² + 3t মিটার হলে 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? সো এরকম যখন অঙ্ক থাকে আমরা তখন কি করি ভাইয়া? ডিফারেন্সিয়েশন করি। যখন সরণ দেওয়া থাকে আর বেগ জানতে চাই তখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, আর যখন সরণ দেওয়া থাকে এবং ত্বরণ জানতে চাই তখন আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি। কেন করি ভাইয়া? যখন সরণ, আমরা জানি কি, সরণ এর পরিবর্তনের হারকে আমরা বলতেছি বেগ, এবং বেগের পরিবর্তনের হারকে আমরা বলতেছি ত্বরণ। ত্বরণ বললে এই জন্য দুইবার, আর যেহেতু সরণের পরিবর্তনকে আমরা শুধুমাত্র বেগ বলতেছি সেজন্য একবার, ওকে। সেখানে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব। সো আমরা জানি কি ডিডি, সো এখানে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, যে এখানে যেহেতু মানগুলা টিতে দেওয়া আছে, সো t² + 3t। সো এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? আচ্ছা, ডিফারেন্সিয়েশন সূত্রটা যদি তো আমাদেরকে একটু মনে করাই দিই, এটা হবে n(x⁻n - 1), ওকে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র, ওকে, এটা মনে রাখবা। সো এটা যদি হয় তাহলে কি হবে, যে টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2, সরি,
টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2, টি টু দি পাওয়ার 2 - 1 মানে 1ই, আর চেঞ্জ নাই। আর থ্রি টিকে ডিফারেন্সিয়েশন করলে 3, আমরা জানি থ্রি টিকে ডিফারেন্সিয়েশন করলে 3 মানে ধ্রুবকটা আগে চলে আসবে, আর টি এর টিকে ডিফারেন্সিয়েশন করলে তো 1ই হয়। ওকে, 1 গুণ অবস্থায় থাকে, তাই এটা আর কোনো চেঞ্জ হয় না। ওকে, হোপফুলি জানি। সো এখন দেখো ভাইয়া, যে 2t + 3, এখন আমরা 2 সেকেন্ড পর এটা কি এটা নির্ণয় করবো। 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর যদি আমরা নির্ণয় করি, বেগ নির্ণয় করি, 2 সেকেন্ড পর বেগ ইজ ইকুয়াল টু 2 × 2 + 3, 2 × 2 = 4 + 3 = 7। ওকে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 7। 7 আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে অ্যান্সার হবে কি এখানে? এ নাম্বার। ওকে, অ্যান্সার হবে এ নাম্বার। তাহলে পরের প্রশ্ন। ওকে, দেখো ভাইয়া, 19 নাম্বার, একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে তাকে কি বলে? মনে রাখবো ভাইয়া, এটাকে বলে রোধের উষ্ণতা সহক। এটাকে বলে কি? রোধের উষ্ণতা সহক। ওকে, তাহলে নেক্সট। ওকে, আচ্ছা, এটা এর আগে করাইছিলাম, কোনো কারণে ভিডিওটা হয়ে গেছে, সেজন্য সমস্যা নেই, আমরা আবার করব। ওকে, সেখানে বলছে কি, দেখো একটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল হচ্ছে 2, মানে 2 ভোল্ট, এর সাথে 10 ওহম একটি রোধক যুক্ত করলে কোষের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য দাঁড়ায় 1.6 ভোল্ট, এবং কোষটির অভ্যন্তরীণ রোধ কত? এখানে কোষটির অভ্যন্তরীণ রোধ আমাদের জানতে চাইছে। এখন কোনো একটা কোষে যদি আমরা অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে চাই, তার আগে আমাদের তার যে ভোল্ট, এখানে আমাদের যে ভোল্টেজটা তো এখানে দেওয়াই আছে, তাহলে আমাদের তার তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে। ওকে, সো তড়িৎ প্রবাহের সূত্র কি জানি আমরা ভাইয়া? V = IR আমরা জানি। ওকে, সো এখান থেকে যদি আমরা নির্ণয় করি, মানে যে আই নির্ণয় করতে চাই, তাহলে I = V/R। ওকে, R = V/R। তো এখানে ভি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 1.6। ওকে, মানে অর্থাৎ দুটির, এই দেখো দুটি পাতের মধ্যে যে বিভব পার্থক্য দাঁড়ায় কত? 1.6। ওকে, 1.6। আর কত দেওয়া আছে এখানে? আর দেওয়া আছে 10 ওহম। আর দেওয়া আছে কত? 10 ওহম। ওকে, আর দেওয়া আছে 10 ওহম। ওকে, আর দেওয়া আছে 10। ওকে, সো এটা যদি করি আমাদের কত হয়? এটা হবে 0.16। ওকে, সো এটা গেলো একটা পার্ট, মানে আই আই বের করলাম আমরা, অর্থাৎ তড়িৎ প্রবাহ বের করলাম। এখন আমাদের এটার ভিতরে যে অভ্যন্তরীণ রোধ জানতে চাইছে, এটার ভিতরে যে অভ্যন্তরীণ রোধ জানতে চাইছে, এটা আমাদেরকে নির্ণয় করা লাগবে। ওকে, সো অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের জন্য আমরা যদি আবার সূত্র লিখি, V = IR। এবার যে ইয়াটা নির্ণয় করব, মানে তড়িৎ প্রবাহ তো সেমই থাকবে অভ্যন্তরীণ ইয়ার জন্য, বাট রোধটা চেঞ্জ হবে। অভ্যন্তরীণ রোধের জন্য আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। তাহলে R = কি জানি আমরা? যে V/I। ওকে, সো এখানে ভি, এখানে কথা হচ্ছে এই ভিটা কি হবে। দেখো ভাইয়া, প্রশ্নে বলা আছে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল ভি, অর্থাৎ এখানে তড়িৎচালক বল দেওয়া আছে এবং এদের যে বিভব পার্থক্য সেটা দেওয়া আছে। সো এখানে যে ভিটা ইউজ করবো আমরা, যেহেতু অভ্যন্তরীণ রোধের জন্য, এখানে যে মানে বাড়তি যে ইয়াটা কোষের অভ্যন্তরীণ রোধটা যেটা খরচ হয়ে যায়, বিয়োগফলটা এদের যে 2 ভোল্ট এবং 1.6 ভোল্টের বিয়োগফলটা আমরা এখানে ভোল্ট হিসেবে ইউজ করব, কারণ এখানে আমরা অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতেছি। ওকে, সো আর তাহলে তড়িৎ প্রবাহ কত? 1.16। ওকে, সো এটা যদি আমরা বিয়োগ করি, 0.4 এবং 0.16। ওকে, সো হ্যান্ড ক্যালকুলেশন তো আমরা অনেকেই পারি, যে যদি আমরা উপরে আর নিচে 100 দ্বারা গুণ করি তাহলে হয় 40, এবং নিচে হয় কত? 16। ওকে, 40কে এখন কথা হচ্ছে 40কে 16 দ্বারা মানে ভাগ করলে কত হয়? সো 16 × 2 = 32। সো 32, 40 হইতে আর লাগে 8, 16 অর্ধেক 8, তার মানে 2-এর একটু বেশি, মানে কত? মানে 16 × 2 = 32, এটা তো শিওর। সো 3 16 তো হয় না, 3 16 × 48 হয়ে যায়, তাহলে অর্ধেক কম, তার মানে 2.5। ওকে, 2.5। ওকে, ভাগ করে তোমরা দেখতে পারো, এভাবে মনে মনে করতে পারো আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে অ্যান্সার হবে কি? 2.5 ওহম। 2.5 ওহম। 2.5 ওহম। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি? 2.5 ওহম। তো এখানে আমরা প্রথমে তড়িৎ প্রবাহটা নির্ণয় করে নিছি, তারপর আমরা অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব পার্থক্য সেইটা বসাইছি, দুইটার বিয়োগফল, এবং যে তড়িৎ প্রবাহটা আছে সেইটা বসাইছি। সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, 21 নাম্বার, এখানে বলা আছে যে একটা বল দেওয়া আছে, যে এত নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তু এত অবস্থান থেকে এত অবস্থানে সরে যায়, এখানে কাজ কত? সো এরকম সূত্রের ক্ষেত্রে, মানে এরকম ইয়ার ক্ষেত্রে আমরা জানি কি W = Fs সূত্র, সরি ভাইয়া, আমরা এক্ষেত্রে আমরা W = F.S, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। ওকে,
এফ ডট শুধু ইউজ করতে পারি। সো এখন দেখো এফ এর মানে মানটা আমরা যদি ইয়া রাখি, এসটা কিভাবে আমরা বের করি, আমরা বের করি হচ্ছে আদি অবস্থান দেওয়া আছে এবং যে শেষ অবস্থান দেওয়া আছে, আমরা শেষ অবস্থান থেকে আদি অবস্থানটা বিয়োগ দিব। তাহলে শেষ অবস্থান এখানে কত, 4 জুল প্লাস 3 কেলভিন বিয়োগ আদি অবস্থান 2i প্লাস 5j, 4j প্লাস 3k। ওকে, সো এফ ইন্টু, সো এখানে দেখো ভাইয়া যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, জে থেকে যে বিয়োগ হয়, সো বিয়োগ করলে হবে একটা যে খালি বাকি থাকবে, তারপর কে থেকে কে বিয়োগ হবে, এখানে কে নাই, তাহলে আমাদের শুধুমাত্র 3 কেই থাকবে, 3 কে থাকবে। আর দেখো এখানে এটাতে আই নাই বাট ওইটাতে আই আছে, তাহলে এখানে যেহেতু শূন্য মানে মনে মনে শূন্য, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +2i, প্লাস কি 2i। ওকে, সো এখন দেখো, এখন আমরা এফ এর মানটা বসাতে পারি, যে এফ যেটা আছে আমাদের, সো ওয়েট, সো এফ এর মান এখানে কত দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 4i, 4i প্লাস 3j। ওকে, 4i প্লাস 3j ইন্টু জে প্লাস 3k প্লাস 2i। ওকে, সো এখন দুটো যদি ডট গুণ করি তাহলে কি হবে, 4i এর সাথে যদি 2i গুণ করি তাহলে হবে 8, প্লাস 3j এর সাথে যদি জে গুণ করি তাহলে তো হবে 3, আর এখানে যদি ইয়া গুণ করি তাহলে হবে 0। ওকে, প্লাস 0। ওকে, সো এখানে হয়তো কোথাও একটু আমি ভুল করছি, ওয়েট, সো এখানে একটু ভুল করছি ভাইয়া। দেখো যে এখানে দেখো একটার সাথে একটা বিয়োগ দিলে কখনো ইয়া হয় না, এটা একটু আমার ভুল হয়েছে, দাঁড়াও দেখাইতেছি। এফ ডট, দেখো যদি আমরা বিয়োগ করি 4 জোর সাথে এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা খেয়াল করি নাই, এটা তাহলে হবে -j প্লাস -j+2i প্লাস 3k। ওকে, এটা হবে। সো তাহলে এখানে একটা মাইনাস হবে, তাই তো? সো এখানে যদি একটা মাইনাস হয়, এখানে একটা মাইনাস হলে এই যে 3 এর আগে একটা মাইনাস হবে তাহলে, অর্থাৎ মানে 3j থেকে যদি আমরা একটা যে বিয়োগ দিই, ওকে, কি বলতেছি, ওয়েট, বিয়োগ দিবে কেন, আমি তো গুণ করতেছি, আচ্ছা গুণটা একটু আবার করি, সমস্যা নেই। আচ্ছা, 4 এর সাথে যদি ইয়াটা গুণ করি তাহলে আমার মানে 2i গুণ করি তাহলে হবে 8, আর +3j আর -j গুণ করলে হবে -3, আর যেহেতু এখানে আই নাই এখানে হবে 0। ওকে, তাহলে অ্যান্সার হবে 5। ওকে, সো তাহলে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে সি। ওকে, সো নেক্সট, আচ্ছা 22 নম্বর। ওকে, বলা আছে, আচ্ছা 22 নম্বরটা দেখো ভাইয়া, একটি গ্রহের ব্যাস 5,000 কিলোমিটার এবং এর পৃষ্ঠে অভিঘর্ষজ ত্বরণ 5 মিটার/সেকেন্ড। গ্রহটির পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ কত? আচ্ছা, তাহলে ভাইয়া মুক্তিবেগের সূত্র কি আমরা জানি, আমরা জানি যে মুক্তিবেগ, মুক্তিবেগ যেটা আছে এটা ইকুয়াল টু আমরা কি জানি, মুক্তিবেগ ইকুয়াল টু মানে ইকুয়াল টু তো না, মানে কমা, ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি আর। ওকে, সো এখানে আমরা মান বসাবো, √2 ইন্টু জি, এখানে জি এর মান কত, 9.8, আর এর মান কত, সরি এখানে 9.8 তো না, এখানে জি এর মানটা সহজ দিছে তার মানে 5 দিছে। ওকে, 5 মানে হ্যান্ড ক্যালকুলেশন তো এই জন্য সহজ দিছে। 5 ইন্টু আর এর মান কত, 5,000 কিলোমিটার। এখন 5,000 কিলোমিটার যেই কথা, 5,000 ইন্টু ইন্টু 10⁻³ একই কথা, কারণ মানে আমাদের মিটারে নিয়ে রাখা লাগবে। ওকে, সো 5,000 ইন্টু 10³ হবে। সো এখন এটা যদি আমরা মানে ম্যাথ করি তাহলে কি দাঁড়ায়, ওকে, যদি √, 5 দুগুণে কত, 10, সাথে এই 5ও যাবে, তো তার মানে আমরা এটা ভেবে লিখতে পারি যে 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 10⁻কত, 6, তাহলে ইজিক্যাল টু কি হবে, √2, মানে 5 5 25, 25 দুগুণে 50, তাহলে যদি এরকম হয় 25 দুগুণে 50 হইলে,
ওকে, সো 25 × 50, ওকে, সো 50 × 10⁻⁶, ওকে, সেটা হবে কি, মানে 5 × 5 = 25, 25 × 50। সো এবার কোথাও ভুল করতেছি, ওয়েট সাম সেকেন্ডস। আচ্ছা ভাই, এখানে যে আমি ভুল বসাইছি একটু, যে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ওকে, তো মানে এখানে বেশ দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ দিয়ে করা লাগবে, কারণ আর্ট বলতে তো আমরা ব্যাসার্ধ বুঝি। এখানে দেখো ভাই বেশ দেওয়া আছে, আমি বেশটাকে ব্যাসার্ধ ধরে করতেছিলাম, ওকে। সো তাহলে কি হবে, আমরা জানি কি, মুক্তি বেগ অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু √/2 জি আর, ওকে। সো নেক্সট ইজ ইকুয়াল টু √/2 ইন্টু জি এর মান কত, কত দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড। আর তাহলে আর এর মান কত হবে, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলে এখানে বেশ দেওয়া আছে 5,000, মানে 5,000 কিলোমিটার, তাহলে এখানে অর্ধেক হবে, তার মানে 2500, 2500 ইন্টু মানে 10 10 কিউব, ওকে, যেহেতু মিটারে নিছি আমরা, ওকে। তাহলে √/, 25 দুগুণে মানে 5 দুগুণে 10, আর 10 কিউব অর্থাৎ 10⁴ ইন্টু 2500, 2500, আর এটাকে যদি আমরা মানে রুট করি তাহলে হবে 10 স্কোয়ার প্লাস, সরি, 10 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার ইন্টু 50, আর এটা ইজ ইকুয়াল টু 5,000 মিটার, আর 5,000 মিটার যে কথা, 5 কিলোমিটার একই কথা, 5 কিলোমিটার, যেহেতু কিলোমিটার পার সেকেন্ড, 5 কিলোমিটার পার সেকেন্ড, মানে যেহেতু মুক্তিবেগ সেহেতু কিলোমিটার পার সেকেন্ড, ওকে। তাহলে অ্যান্সার হবে কি এখানে 5 কিলোমিটার পার সেকেন্ড। সো একটু প্রথমে বেশকে আমরা মানে ব্যাসার্ধকে বেশ ধরছিলাম, একটু বুঝে নিও, ওকে। সো তাহলে 22 নম্বর হলো, তাহলে এখন 23 নম্বর। 4 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হলে কৌণিক ভরবেগ কত? ওকে, সো ভাইয়া কৌণিক ভরবেগের সূত্র কি আমরা জানি, কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, ওকে, এটা আমরা হয়তো বা অনেকে জানি, ওকে। সো এটাকে যদি আমরা একটু ভাঙি, যে এল ইজ ইকুয়াল টু কি লেখা যায়, M r², মানে আই ইজ ইকুয়াল টু M r², না, জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু M r², তাহলে বাকিটা লিখতে পারি ওমেগা, ওকে। সো এখানে এম কত, 4 দেওয়া আছে 4 কেজি, এবং আর কত, 0.2 দেওয়া আছে, এর স্কোয়ার ইন্টু ওমেগা মানে কৌণিক বেগ 2 রেডিয়ান পার সেকেন্ড অর্থাৎ 2, এটা যদি আমরা গুণ করি 4 ইন্টু 0. এটাকে যদি আমরা মানে স্কোয়ার করি, এটা তোমরা করে দেখো যে এটা হবে পয়েন্ট, মানে একটা শূন্য তারপর 4 হয়, এটা হয়তো বা করতে করতে তোমাদের অনেক অভ্যাস হয়ে গেছে, যে 0.2কে বর্গ করলে 0.04 হয়, ওকে। সো ইন্টু 2, তাহলে 4 দুগুণে 8 ইন্টু 4 ইন্টু 10⁻², ওকে। তাহলে চারাটা কত, 32, ইন্টু 10⁻², আর 32কে 10⁻² মানে 100 দ্বারা ভাগ দিলে হবে কত, মানে 0.32, তারপর কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, যেহেতু কৌণিক ভরবেগ, আর কৌণিক ভরবেগের একক কি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ওকে। এটা কিন্তু তোমরা জানার উচিত, ওকে। সো কৌণিক ভরবেগের আরেকটা সূত্র কি আছে, এটা থেকে আমরা মানে মাত্রা বের করতে পারি, এল ইজ ইকুয়াল টু এম ভি আর, এটা থেকে, যেমন এম ইজ ইকুয়াল টু আমরা জানি কি কেজি, ভি ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড, আর আর মানে কি, মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যদি হয় কেজি মিটার মানে মিটার, ওকে, তাহলে হবে মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ওকে। সো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড যেটা আছে এটা হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে বি, মানে সি কিন্তু অ্যান্সার হবে না, ওকে। মানে সিতে কিন্তু ইনভার্স 2 আছে, মিটার ইনভার্স 2 আছে, ওকে, তাহলে অ্যান্সার হবে কি বি নাম্বার, ওকে। তাহলে এখন আমরা যাব 24 নম্বর, ওকে। দেখো ভাইয়া 24 নম্বরে বলা আছে যে একটা বর্তনী দেওয়া আছে, বলতেছে যে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে বলছে, ওকে। সো এরকম ইয়ার ক্ষেত্রে আমরা সাধারণত মানে পয়েন্ট ধরে নিই, যেমন ধরো এখানে একটা যে বর্তনী দেওয়া আছে, যদি আমরা একটু আঁকাই, ওকে। সো তারপর দেওয়া আছে এখান থেকে এখানে কানেক্ট করা আছে, এবং এখান থেকে এখানে কানেক্ট করা আছে। সেখানে আমরা পয়েন্ট ধরে করব, কিভাবে পয়েন্ট ধরে করব, দেখো এ আর বি পয়েন্ট তো দুই প্রান্তে আছে। সো এখন যদি তুমি একটু খেয়াল করো, লক্ষ্য করো যে আমাদের এ যে ইয়াটা আছে, এটা দেখো এখান থেকে, সরি, এখান থেকে শুরু করে
এখান থেকে এতটুকু পয়েন্ট, তার মানে এই যে এই পয়েন্টটা আছে এ, তার মানে এই পুরাটা হচ্ছে এ, এখান থেকে করে এই পুরাটা হচ্ছে এ। তারপর বি পয়েন্ট যদি আমরা বলি, বি পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে পুরোটা বি পয়েন্ট, কারণ বি থেকে স্টার্ট হয়েছে এটা। তারপর এখান মানে এটা বি হয়ে এটা এখান পর্যন্ত আসছে, তার মানে এই পুরাটা হচ্ছে বি পয়েন্ট। তারপর হ্যাঁ, এই পুরোটা হচ্ছে বি পয়েন্ট, মানে এইভাবে এরা আসছে। ওকে, এই পুরোটা হচ্ছে বি পয়েন্ট। সো তুমি যদি একটু লক্ষ্য করো দেখবা যে প্রত্যেকটা রোধের দুই পাশে, এক পাশে এ পয়েন্ট এক পাশে বি পয়েন্ট। যেমন এই রোধার এখানে এ, এখানে বি, এখানে বি, আবার এটার এখানে বি, এখানে এ, আবার এই রোধের এখানে এ, এখানে বি। অর্থাৎ প্রত্যেকটা রোধেরই এক পাশে এ আর এক পাশে বি। সো আমাদেরকে জাস্ট একটা বর্তনী আঁকাইতে হবে, যে বর্তনীর এক পাশে এ আর এক পাশে বি। অর্থাৎ ঠিক আছে, তাহলে এটা যদি আমরা আঁকাই, ওকে। সো ওয়েট, এখন একটু রোধগুলো আমরা দিয়ে নিব। সো আমরা বললাম যে এক পাশে যদি আমরা এই পাশে এ দিয়ে দিই এবং এই পাশে যদি আমরা বি দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তুমি দেখো যে প্রথমটা কি, প্রথম হচ্ছে 2 ওহম, তো পরেরটা 4 ওহম, পরেরটা 6 ওহম। ওকে। সো দেখো প্রত্যেকটারই কিন্তু এক পাশে এ আর এক পাশে বি হয়ে গেছে, তার মানে আমাদের আগের ইয়েটার মতো একটা বর্তনী হয়ে গেছে। সো যেহেতু হয়ে গেছে, এবার আমরা একটা তুল্য রোধ নির্ণয় করবো। সো দেখো ভাইয়া, এই বর্তনীটা কিন্তু প্যারালালি আছে। সো প্যারালালি যদি থাকে, এটার ক্ষেত্রে আমাদের যে ইয়ার সূত্রকে আরপি ইজ ইকুয়াল টু 1 বাই প্রথম রোধ প্লাস 1 বাই দ্বিতীয় রোধ প্লাস 1 বাই তৃতীয় রোধ। ওকে, 6 ইনভার্স 1। ওকে, সূত্র হয়তো তোমরা জানো নাকি। সো এটা যদি আমরা লসাগু করি, সো লসাগু কত হবে বলতো, যে মানে 2, 4 আর 6-এর যদি লসাগু করি দেখবা লসাগু হবে 12। সো এখন উপরে হবে কিন্তু 6 + 3 × 4 = 12, মানে 3 + 6 × 2 = 12। ওকে। সো যদি আমরা ইয়ে করি তাহলে হবে 11/12। সো এখানে কিন্তু উপরে একটা ইনভার্স আছে, এটা আবার অনেক অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু। ইনভার্স আছে, তো এটা যদি আমরা উল্টে দিই, ইনভার্স ইজ ইকুয়াল টু 12/11, তাহলে অ্যান্সার হবে কি 12/11। সো কথা মানে এখান থেকে শিক্ষণীয় কি, মানে যখনই এরকম কোনো বর্তনী দিবে আমাদেরকে কি কি ধরে করতে হবে, আমাদেরকে পয়েন্ট ধরে দুইটা পয়েন্ট নির্ণয় করবো, তারপর আমরা নির্ণয় করবো। এখন কথা আছে 12/11 মানে কত। 12/11 মানে 1 থেকে একটু বেশি হওয়ার কথা, উপরে বেশি নিচে কম, তার মানে 1 থেকে একটু বেশি। তো এখানে দেখো 1 থেকে একটু বেশি একটাই আছে, সেটা হচ্ছে 1.1 ওহম, 1.1 ওহম হবে এখানে অ্যান্সার। ওকে। সো তাহলে নেক্সট 25 নম্বর। দেখো, শক্তির সংরক্ষণ সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সো আমরা মনে রাখবো যে শক্তির সংরক্ষণ সূত্র তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে আমাদের, এই প্রথম সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দ্বারা কি করে, মনে রাখবো যে থার্মোমিটার যে আবিষ্কার করা হয়েছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দ্বারা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দ্বারা থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে। সো এখন আসো ভাই, এখন হচ্ছে কেমিস্ট্রিতে আসবো। সো প্রথম প্রশ্ন, নিচের কোনটি লুইস অ্যাসিড নয়। সো এটার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখবে কোনটা কোন রোগ রাখতে হবে, কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস ক্ষার। ওকে, সো আমরা যদি একটু লিখি যে একটা হচ্ছে লুইস অ্যাসিড, আর একটা হচ্ছে কি লুইস লুইস ক্ষার। ওকে। সো লুইস অ্যাসিড কোনগুলা, যেগুলার কিনা অষ্টক অসম্পূর্ণ, অর্থাৎ যাদের কিনা ইলেকট্রন প্রয়োজন। কি বললাম, যাদের লুইস অ্যাসিড কারা, যাদের অষ্টক অসম্পূর্ণ বা যাদের ইলেকট্রন প্রয়োজন। সো এরকম কারা কারা আছে, বিএফ3 আছে। সো একটু যদি লেখা ট্রাই করি, এগুলো হচ্ছে বিএফ3, এলসিএল3, তারপর বেরিলিয়াম হাইড্রোক্স বোরন হাইড্রোক্সাইড। এগুলো হচ্ছে মানে অষ্টক অসম্পূর্ণ, মানে যাদের অষ্টক অসম্পূর্ণ থাকবে তোমরা এগুলা মানে মিলিয়ে নিবা। ওকে, তারপর লুইস ক্ষার কোনগুলা, যাদের কিনা মুক্ত জোড় ইলেকট্রন আছে, অথবা যারা ইলেকট্রন দান করতে পারে। ওকে, সো যারা ইলেকট্রন দান করতে পারে, অথবা যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, অথবা যাদের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি, তারা হচ্ছে লুইস ক্ষার। যেমন উদাহরণ কি, পানি হতে পারে, যেমন H2O তে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, এবং কি NH3 অ্যামোনিয়ার মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো তাহলে এখানে প্রশ্নে কি বলছে, নিচের কোনটি লুইস অ্যাসিড নয়। সো লুইস অ্যাসিড নয় কোনটি, এখানে দেখো বোরন হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে বিএফ3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সবগুলোই হচ্ছে কি লুইস অ্যাসিড। আর লুইস অ্যাসিড নয় কোনটা তাহলে, মানে অর্থাৎ লুইস ক্ষার কোনটা, লুইস ক্ষার হবে এ নাম্বার। ওকে, এ নাম্বার হচ্ছে অ্যান্সার। সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, sp3d সংকরিত যৌগ কোনটি, মানে নিচের কোনটি। ওকে। সো কোনো একটা যৌগ
কি সংকরিত সেটা আমরা আসলে মূলত কিভাবে নির্ণয় করি, যে আমরা যে একটা সূত্র জানি যে একটা হচ্ছে কি, মানে এক্স অর্থাৎ মানে সংকরণের মানে কতটি সংকরণ এরকম ইজ ইকুয়াল টু হাফ, মানে হাফ ইনটু সর্বশেষ যে, মানে ধরো যদি আমরা SF6 এর ক্ষেত্রে যদি একটু নির্ণয় করি, ওকে, তো SF6 এর যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, তো সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বা সালফারের যোজনী, ওকে, মানে যোজনী না, সালফারের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। তো সালফারের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 এবং একযোজী পরমাণু সংখ্যা, একযোজী পরমাণু হচ্ছে 4। সো আমরা প্লাস করি হচ্ছে ঋণাত্মক আয়ন, মাইনাস করি হচ্ছে ধনাত্মক আয়ন। এখানে কোনো আয়ন নাই, তাই আমরা এখানে কোনো কিছু মানে প্লাস বা মাইনাস করব না, প্লাস বা মাইনাস এখানে আমরা কোনো কিছু করব না। সো তাহলে এখানে কি হয়, যদি আমরা SF4 এর ক্ষেত্রে আমরা নির্ণয় করি তাহলে হবে হাফ ইন্টু 6 + 4 ইন্টু কি হবে 10 ইজ ইকুয়াল টু কত 5। ওকে, সো প্রথমটা হচ্ছে এস ধরে 5 হলে কি হয়, 5 হলে আমরা জানি যে যদি 2 হয় তাহলে হয় SP, 3 হলে হয় SP2, 4 হলে হয় SP3, 5 হলে হয় SP3D। ওকে, SP3D, তার মানে SP3D। সো এইভাবে যদি তোমরা বাকিগুলোও করো তাহলে দেখবা যে SP3D আসতেছে। PCl5, ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 5টা। ক্লোরিনের মানে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা, 5টা, তাহলে 5 5 10 ডিভাইডেড বাই 2, 5, মানে এটারও কিন্তু ইয়ার সংখ্যা আছে 5, তাহলে এটাও SP3D। তারপর ক্লোরিন ফ্লোরাইড, এখানে কিন্তু ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, যেহেতু ক্লোরিন কেন্দ্রীয় পরমাণু, ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7টা। আর একযোজী মানে পরমাণু সংখ্যা কয়টা আছে, মানে ফ্লোরাইড, এটা কিন্তু, হ্যাঁ ক্লোরিন ফ্লোরাইড, যেহেতু যোজনী এক, তাহলে একযোজী পরমাণু সংখ্যা আছে 3টা, তাহলে ক্লোরিনের 7, ফ্লোরিনের 3, 7 3 10, 10 ভাগ 2, 5, তাহলে সবগুলাই হচ্ছে কি 5, তার মানে SP3D। ওকে, তার মানে তাহলে এটার অ্যান্সার হবে সবগুলা, তাহলে SP3D সংকরিত যৌগ হবে নিচের সবগুলো। ওকে, সো সংকরণের ক্ষেত্রে তোমরা মানে যে সূত্র বই একটা সেটা একটু দেখে নিবা, এবং আমি যেভাবে বললাম প্রথমে কি করব, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা প্লাস ঋণাত্মক আয়ন মাইনাস ধনাত্মক আয়ন, এই সূত্র দ্বারা বের করব। ওকে, সো 28 নাম্বার, দেখো ভাইয়া বলা আছে যে নিচের কোন যৌগটি সম্ভব নয়। সো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে NCl3 সম্ভব হলেও NCl5 সম্ভব নয়, পড়ছিলাম না, মানে SSC থেকে তো আমরা পড়ি যে NCl3 সম্ভব হলেও NCl5 সম্ভব নয়। কেন সম্ভব নয় ভাইয়া, যে কারণ NCl3 সম্ভব, কারণ যে মানে জায়গা আছে, মানে নাইট্রোজেনের চারপাশে 3টা ক্লোরিন বসার জায়গা থাকলেও 5টা ক্লোরিন বসার জায়গা নেই, কারণ নাইট্রোজেন তো অনেক ছোট মৌল। ওকে, সো এই জন্য এখানে সম্ভব নয় কোনটা, NCl3 সম্ভব হলেও NCl5 সম্ভব নয়। এরপর দেখো 29 নাম্বার, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত। ওকে, সো এখন দেখো ভাইয়া, মোলার ঘনমাত্রার ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো, যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন SM, যেমন, সরি ভুল লিখতেছি, এরকম না, মানে মোলার ঘনমাত্রা কি কি দ্বারা প্রকাশ করে, এস দ্বারা প্রকাশ করে। সো এস ইজ ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই এম, এই সূত্র দ্বারা। তাহলে 10 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে মানে পার্সেন্টেজ মানে 5, এম হচ্ছে কত 40, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40, তাহলে উপর হচ্ছে কত 50 ডিভাইডেড বাই 40, তাহলে 5/4, আর 5/4 যে কথা 1.25, একই কথা 1.25, তাহলে অ্যান্সার হবে কি নাম্বার। তাহলে পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা সূত্র মনে রাখবো এস ইজ ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই এম। ওকে, তাহলে নেক্সট। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি। আচ্ছা, সো আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু NRT। সো এই সূত্র যদি আমরা বসাই, আমরা কি জানি, তা কি লিখতে পারি, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আর এখানে আর হিসাবে আছে, আর টি টি এর মান দেওয়া আছে কত 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে নিলে 300। ওকে, সো এখানে তারপর দেখো ডাব্লিউ এর মান কত কত দেওয়া আছে 7 গ্রাম, আর নাইট্রোজেনের যে মানে আণবিক ভর কত 28। ওকে, 14 × 2 = 28। ওকে, ইন্টু আর ইন্টু 300। ওকে, তারপর 7, মানে 3 × 7 = 21, একসাথে লিখে ফেলি, এখানে হবে 2100 আর ডিভাইডেড বাই 28। এখন কথা হচ্ছে 2100-কে কত দ্বারা ভাগ দিলে 28, 2100-কে 28 দ্বারা ভাগ দিলে কত হয়। সো আমরা যদি অপশনগুলোর দিকে একটু তাকাই, তোমরা যদি দেখো ভাইয়া, 2100-কে কখনো 700 মানে 28 দ্বারা ভাগ দিলে 750 নিশ্চয়ই অ্যান্সার হবে না। ঠিক আছে, একইভাবে 150, মানে 28-কে 150 বার করলে 2100, না এত তো বেশি যাবে না। সো মানে এখানে শুধু একটাই আছে 75,
সো 75 দিয়ে তোমরা একটু গুণ করে দেখতে পারো, ওকে। 75কে মানে 28কে 75 দ্বারা গুণ করে দেখতে পারো, যেমন 75 আহ 28 এটা গুণ করে দেখতে পারো, বা তোমরা সরাসরি ভাগও করতে পারো। আমি গুণটা আমার কাছে সহজ লাগতেছে, যে 5 8 40 শূন্য, হাতে আছে 4, 7 8 56, আর 4 কত, 60। সো তারপর 5 2 10 শূন্য, হাতে আছে 1, 7 2 14, আর একে 15। সো এটা যদি ইয়া করি, এখানে হবে কত, শূন্য শূন্য, তারপর এটা হয় 11 1, হাতে আসছে 2, তাহলে এই দেখো 2100 আসছে, তাই না? সো এইভাবে তোমরা হ্যান্ড ক্যালকুলেশনটা করতে পারো, বা এইভাবে বোঝাও যায় যে সবচেয়ে কম যেটা আছে মানে এটাই 28-এর সাথে গুণ দিলে 2100 হওয়া উচিত। ওকে, সো তাহলে অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে কি, বি। তারপর নেক্সট 31 নম্বর। দেখো ভাইয়া, বিক্রিয়ার সাম্যের উপর কোনটির প্রভাব নেই? সো আমরা কি জানি যে যখন আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ছি, আমরা জানি যখন একটা কোনো কিছু সাম্যাবস্থায় পৌঁছে যায়, তখন প্রভাবকের কোনো ভূমিকা নাই, তখন প্রভাবকের কোনো ভূমিকা নেই। কিন্তু তোমরা যদি অন্যগুলা দেখো, চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা, লাসে তেলিয়ার নিতে, এটা তো সাম্যাবস্থার উপরেই সেগুলো তো হবেই। চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা এগুলো তো মানে নির্ভরশীল হবেই, শুধুমাত্র প্রভাবকের কোনো প্রভাব নেই। ওকে, সো তারপর হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত গুণ? সো প্রথম কথা হচ্ছে যে আমরা হয়তো বা এটা জানি যে আমাদের যে শক্তির যে সূত্রটা, এটা আমরা শর্টকাটের ক্ষেত্রে আমরা ইউজ করি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ইয়া, আর তারপর হচ্ছে যে যেই শক্তি স্তরে যাব সেইটা, যেই শক্তি স্তরে যাব সেইটার স্কয়ার। ওকে, সো আমরা প্রথমত মনে রাখবো যে প্রথম শক্তি স্তরের যে শক্তি সেইটা ইনটু কোথায় যাবে, এখানে বলছে 3 নাম্বার শক্তি স্তর। ওকে, 3 স্কয়ার, তার মানে তাহলে এখানে কত হবে, মানে হাইড্রোজেনিয়া প্রথম শক্তি স্তর ইন্টু 1/9, অর্থাৎ এটা 1/9 গুণ হবে প্রথম শক্তি স্তরের 1/9 গুণ। ওকে, সো 1/9 গুণ। ওকে, নেক্সট। আচ্ছা, তারপর দেখো এখানে বলা আছে যে সম আয়তনের 0.1 মোলার CH3COO এবং 0.01 মোলার CH3COOH মিশ্রণের পিএইচ কত? এখানে CH3COOH এর পিকেএ ইজ ইকুয়াল টু 4.76 দেওয়া আছে। সো আমরা পিকেএ দেওয়া থাকলে, যে আমরা যে সূত্রটা দিয়ে আমরা করি সাধারণত, সেই সূত্রটা দিয়ে এখন করব। যে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে, যেমন ধরো কোথায়, যে হ্যাঁ, পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ, পিকেএ প্লাস লগ, উপর হবে কি সল্ট, সল্ট, নিচে কি অ্যাসিড, নিচে অ্যাসিড। ওকে, সো আমরা যদি আর একটু করার ট্রাই করি, যে তারপর দেখো, উম, তারপর হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু, পিকে এর মান দেওয়া আছে, পিকে এর মান দেওয়া আছে 4.76। ওকে, প্লাস লগ, এখানে সল্টের মান কত দেওয়া আছে, মানে সোডিয়াম যে সল্ট আছে এটা হচ্ছে 0.1 মোলার, আর ইয়া দেওয়া আছে, অ্যাসিড দেওয়া আছে 0.01 মোলার। ওকে, সো এখানে দেখো 4.76 প্লাস লগ 0.1 ডিভাইডেড বাই 0.01। সো এইটাকে যদি আমরা উপরে নিচে যদি 100 দ্বারা গুণ করি তাহলে কি হয়, উপরে নিচে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে উপরে থাকে 10, নিচে থাকে 1। ওকে, উপরে থাকে 10, নিচে থাকে 1। সো তারপর কি দাঁড়ালো, এটা হয় কত, 4.76 প্লাস লগ 10 এর মান কত, লগ 10 এর মান জানি কত আমরা, 1, তাহলে এটা হবে 5.76। সো এখানে অ্যান্সার হবে কত, 5.76, 5.76। সো এখানে আবার অনেকে ভুল করে কি হয়, সল্ট আর এসিডটাকে কাটাকাটি করে দিতে চায়, মানে তখন তো অঙ্কটা আরো সহজ হয়ে যায়, লগের হিসাবটা লাগে না। ঠিক আছে, সো এখানে কিন্তু একটা হচ্ছে 0.1 আর একটা হচ্ছে 0.01, দুটা কিন্তু কাটাকাটি করা যাবে না, একটা হচ্ছে 0.1 আর একটা হচ্ছে কি 0.01, ভালো করে দেখতে হবে। ওকে, সো হোপফুলি এটা বুঝতে পারছি। নেক্সট। আচ্ছা, বলছে নিচের কোন বিক্রিয়ার অনুপাতের কিউসি এর চাপের প্রভাব নেই? আচ্ছা, চাপের প্রভাব কোনো একটা বিক্রিয়াতে কখন থাকে না, যখন কোনো একটা বিক্রিয়ার দুই পাশের মোল সংখ্যা যখন সমান হয়, তখন, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা যখন সমান হবে, তখন তাতে চাপের কোনো প্রভাব নেই। সো সবগুলা দেখার আগে তোমরা যদি সিনেমাটা একটু তাকাও, দেখবা যে এখানে, এখানে যদি, এখানে 1 মোল, এখানে 1 মোল, আর নিচে পুরাটাই 2 মোল, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান, অর্থাৎ এই জন্য এটাতে কোনো কি থাকবে না, চাপের প্রভাব থাকবে না। সাধারণত তোমরা এটা মুখস্থ রাখতে পারো যে হাইড্রোজেন আয়োডাইডের যে ইয়াটা আছে এটাতে কোনো চাপের প্রভাব সাধারণত থাকে না। ওকে, সো মানে যেই ইয়াগুলো আমাদের পরীক্ষায় আসে আর কি, মানে যেই এমসিকিউ গুলো আসে, সো অনেক এমসিকিউ তো তোমাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো বাকিগুলো দেখো, সবগুলো উপরে দেখো, এখানে যে ইয়া দেওয়া আছে, এখানে উপরে হচ্ছে 2 মোল, নিচে হচ্ছে 3 মোল, তার মানে সমান না, উপরে হচ্ছে 2 মোল,
নিচে হচ্ছে 1 মোল, এরপর নিচেরটা দেখো, উপর হচ্ছে 2 মোল, নিচে হচ্ছে কি 3 মোল। ওকে, সো একটাও সমান না, বাকি একটাও সমান না, শুধুমাত্র যে সি নাম্বার যেটা আছে এটা হচ্ছে সমান। ওকে, তাহলে অ্যান্সার হবে সি। সো হোপফুলি বুঝতে পারছো। তাহলে নেক্সট। আচ্ছা, 35 নম্বর, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? ওকে, সো প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, এটা আসলে কি। সো মানে এটা আসলে ভাইয়া, আমরা যখন অ্যালডিহাইড ও কিটোন শনাক্ত করি তখন আমরা টলেন বিকারক রূপে এটাকে ইউজ করি। ওকে, কি বললাম, টলেন বিকারক রূপে এটাকে ইউজ। সো অ্যামোনিয়াযুক্ত যে সিলভার নাইট্রেট, এটাকে আমরা বলি কি, টলেন বিকারক, টলেন বিকারক। ওকে, সো এটা মূলত অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণে ব্যবহৃত হয়। কিন্তু এখন তো ভাই অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ মানে দুইটাই অপশন আছে, তাহলে আমরা কি কি অ্যান্সার দিব? সো প্রথম কথা হচ্ছে ভাই, আমরা একটু বিক্রিয়ার ইয়াটা যদি জানি, যে টলেন বিকারকের সময় কি হয়, অ্যালডিহাইড ও কিটোন শনাক্ত করা গেলেও টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র অ্যালডিহাইড, এবং এটা দর্পণ সৃষ্টি করে। ওকে, সো শুধুমাত্র বিক্রিয়া করবে কি অ্যালডিহাইড, এবং এটা বিক্রিয়া করার কারণেই, মানে সিলভার নাইট্রেটের সাথে এটা বিক্রিয়া করার কারণেই আমরা শুধুমাত্র শনাক্ত করতে পারি যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। কিটোন কোনো বিক্রিয়াই করে না। সো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্বারা মূলত আমরা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে বুঝতে পারি যে এটা অ্যালডিহাইড না কিটোন, কারণ অ্যালডিহাইড দিতেছে আর কিটোন বিক্রিয়া দিতেছে না। কিন্তু বাট যদি এখানে দুইটাই অ্যান্সার হওয়ার কথা, কিন্তু যদি আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দিই তাহলে দিব কি অ্যালডিহাইড। কেন দিব? কারণ অ্যালডিহাইড মূলত বিক্রিয়া করে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সাথে, অ্যালডিহাইড বিক্রিয়া করে, কিন্তু শনাক্ত ভাইয়া কিন্তু আমরা দুইটাকেই করতে পারি। ঠিক আছে, তো তাও এখানে যেহেতু মানে মোস্ট প্রবাবলি অ্যান্সার যেটা দিব এটা আমরা দিব আর কি। যাই হোক, 36 নম্বর, যদি 5 লিটার কোনো গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা দ্বিগুণ হয় তাহলে তার আয়তন কত? ওকে, সো আমরা একটা সূত্র জানি যে মানে সূত্রের পিভি বাই টি, আর ওই পাশে আছে কি পিভি বাই টি লেখা যায় কিনা, ইজ ইকুয়াল টু কে। কিন্তু কথা হইতেছে ভাইয়া, এই যে পিভি বাই টি এখানে কি বলছে, আমাদের যে চাপের কথা তো বলে নাই এখানে, গ্যাসের চাপ ও কেলভিন তা বলছে। গ্যাসের চাপ কি করছে, আমরা দ্বিগুণ করছি। ওকে, এবং তাপমাত্রা কি করছি, দ্বিগুণ করছি। আর ভি আয়তনটা আমাদের জানতে চাইছে, তাই তো। সো মানে আয়তনটা তো মানে এই পাশে মানে ভি 2টা জানতে চাইছে, আর ভি তো সেমই থাকবে, মানে আগের যেটা আছে ওইটাই থাকবে। যাই হোক, সো এখানে মূলত আমরা দেখবো কি, যে দেখো ভাইয়া, চাপও দ্বিগুণ হয়েছে, তাপমাত্রাও দ্বিগুণ হয়েছে। সো দুইটা যদি দ্বিগুণ হয়ে যায়, দুইটা কাটাকাটি হয়ে যায়, তাহলে আগে যা ছিল তাই থাকে। দুইটা যদি দ্বিগুণ হয় তাহলে আগে যা ছিল তাই থাকবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি বি। ওকে, সো নেক্সট। আচ্ছা, 37, নিচের যৌগগুলোর মধ্যে কোনটিতে সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বিদ্যমান? ওকে, সো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আমরা কিভাবে নির্ণয় করি, যে মানে শেষ কক্ষপথে মানে যখন ইলেকট্রন আরেকটা পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, আর বাকি যেগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকে, মুক্ত মানে যেগুলো কোনো বন্ধনে অংশগ্রহণ করে না। সো SF4 এর দিকে যদি তাকাই আমরা, সালফারের শেষ কক্ষপথে কয়টা থাকে, 6টা ইলেকট্রন মানে থাকে সালফারের। সো 4টা ফ্লোরিন তো 4টার সাথে যদি বিক্রিয়া করে ফেলে, 4টা ধরো 4টার সাথে করে ফেললো, তখন দেখবা মানে উপরেও আরো এই দুইটার সাথে দুইটা করে ফেললো, তখন দেখবে এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে মানে এক জোড়া বা দুইটা। ওকে, মানে এক জোড়া বা দুইটা কি থাকবে, মুক্তজোড় ইলেকট্রন থাকবে। ওকে, মানে এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এখন আবার H2 এর ক্ষেত্রে দেখো, আমরা জানি অক্সিজেনের দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে। ওকে, এটা আমরা জানি। নাইট্রোজেনের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো জেনন ফ্লোরাইডের ক্ষেত্রে দেখো ভাই, জেনন কিন্তু যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, এটার কিন্তু চারপাশে মোট 8টা ইলেকট্রন এমনিতেই থাকে। ওকে, আর ফ্লোরিন যোগ করে এটার অষ্টক সম্প্রসারণ হয়ে যায়। তো যাই হোক, এখানে তো অষ্টক সম্প্রসারণ আমরা খুঁজতেছি না, আমরা এখানে ফ্লোরিন একটা বন্ধনে আবদ্ধ হবে, মানে দুইটা ফ্লোরিন দুইটা ইলেকট্রনকে নিয়ে আবদ্ধ হবে। আর এখানে যে মুক্তজোড় ইলেকট্রন কিন্তু এখানে 3 জোড়া, উপরে এক জোড়া, এই যে এখানে এক জোড়া, আর এখানে এক জোড়া, তাহলে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন শুধুমাত্র জেনন ফ্লোরাইডেই থাকায়, তাহলে অ্যান্সার হবে কি জেনন ফ্লোরাইড। অর্থাৎ সর্বোচ্চ মুক্তজোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা আছে কোথায়, জেনন ফ্লোরাইডে। ওকে, সো বুঝতে পারছো হোপফুলি। নেক্সট, 38 নাম্বার, এটা নামকরণ থেকে কোশ্চেন আসছে। ওকে, সো নামকরণের সাধারণ নিয়ম কি ভাই আমরা জানি, এখানে প্রথমত একটা বেনজিন বলয় দেওয়া আছে। সো দেখো ভাইয়া, উপরে দেখো এগুলো হচ্ছে মিথাইল, উপরে এগুলো হচ্ছে মিথাইল, আর এটা দেখো 1 2 3 4, চারটা ইয়ে থাকলে কি বলি আমরা, বিউটাইল বলি। ওকে, মিথ ইথ প্রোপ বিউট। এখন আমরা নামকরণ কিভাবে কিভাবে করি, যখন লেটার, কোন লেটারটা আগে। ওকে, বি আগে না এম আগে, মিথাইল আগে নাকি বিউটাইল আগে, নিশ্চয়ই বি আগে। তাহলে আমরা বিউটাইল থেকে হিসাব করবো। সো বিউটাইল থেকে যদি আমরা হিসাব করি, কার্বন সংখ্যা এটা হবে 1 নাম্বার, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে কত, 5, এটা হবে 6। ওকে, সো তাহলে হবে কি 1 বিউটাইল, এটার নাম কি হবে, 1 বিউটাইল,
টাইল, 1 বিউটাইল, তারপর 1 2 3, 3 নাম্বার, 3 নাম্বারে মিথাইল আছে এবং 4 নাম্বারে মিথাইল আছে। তাহলে 3 4, যেহেতু দুইটা মিথাইল সেজন্য ডাইমিথাইল, 3 4 ডাইমিথাইল, 3 4 ডাইমিথাইল। এবং দেখবে একটা বেনজিন বলয় আছে সেজন্য বেনজিন, 3 4 ডাইমিথাইল কি, বেনজিন। ওকে, সো তাহলে এটার সাথে কোনটা মিলে, দেখো ভাইয়া 3 নাম্বারটা মিলতেছে, যে সি নাম্বারটা, যে 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন। ওকে, সো তাহলে নেক্সট 39 নাম্বার, যদি কোনো জৈব যৌগে দুটি সদৃশ অপ্রতিসম কার্বন থাকে তবে ওই যৌগের সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু কি। সো প্রথমে তোমরা অনেকে ভাইয়া এটা ভুলে অসদৃশ অপ্রতিসম কার্বন থাকলে যে সূত্র এটা বসাই দিতে পারো, কিন্তু না ভাইয়া, মনে রাখবা যখন অসদৃশ অপ্রতিসম, অর্থাৎ এক মানে ভিন্ন অপ্রতিসম থাকবে, তখন সূত্র হবে 2 টু দি পাওয়ার n। বাট যখন সদৃশ অপ্রতিসম বলবে, মানে আলোক সক্রিয় সমাণুর ক্ষেত্রে যখন সদৃশ অপ্রতিসম বলবে, তখন আলোক সক্রিয় সমাণুর যে সূত্র সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। ওকে, সো এখানে আলোক সক্রিয় সমাণুর ক্ষেত্রে অসদৃশ মানে ভিন্ন অপ্রতিসমের একটা, আর মানে একই অপ্রতিসমের আরেকটা। ওকে, সো এখানে আলোক সক্রিয় সমাণু, এখানে বলছে সদৃশ অপ্রতিসম, তাই এখানে সূত্র হবে 2 টু দি পাওয়ার n। সো 2 টু দি পাওয়ার n এ যদি আমরা সূত্রটা বসাই তাহলে হবে 2, n এর মান কত, এখানে দুইটি, যেহেতু 2 - 1, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 1 ইজ কত, 2। তাহলে অ্যান্সার হবে কত এখানে, ডি নাম্বার, অর্থাৎ 2। অর্থাৎ অর্থাৎ এখানে দুইটি আলোক সক্রিয় সমাণু পাওয়া যাবে, দুইটি আলোক সক্রিয় সমাণু পাওয়া যাবে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। সো অসদৃশের সূত্রটা এখানে ইউজ করা যাবে না ভাইয়া। ওকে, তাহলে নেক্সট, নেক্সট 40 নাম্বার, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। আচ্ছা, সো এখান থেকে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া কি এটা আমরা বুঝে নেব ভালো করে, যাতে আর আমাদের পড়া না লাগে। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, হ্যালোফর্ম বিক্রিয়ার কিছু শর্ত আছে, এগুলো একটু আমরা দেখে নিই। সো দেখো ভাইয়া, হ্যালোফর্ম বিক্রিয়ার কি শর্ত, শর্ত আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম যে শর্তটা হবে, যে কোনো একটা যৌগে অবশ্যই সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিও মূলক থাকবে। এই মূলকটা কি থাকবে, মূলক থাকবে। আবার মনে রাখবা এই যে মূলকটা, এটাকে বলা হয় অ্যাসিটো মূলক, এটাকে কি বলা হয়, অ্যাসিটো। অনেক সময় নামও দিয়ে দেয়, অ্যাসিটোমূলক থাকবে। ওকে, সো অ্যাসিটোমূলক যার থাকে সেই মূলত মানে কি কি হয়, CH3CO মূলক যার থাকে সেই মূলত কি হয়, হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়, যাদের CH3CO মূলক থাকবে। কিন্তু এছাড়াও আরেকটা ভাইয়া ইয়া আছে, যে CH3CO মূলক থাকা বাদেও যখন কোনো একটা আমরা অ্যালকোহল ইউজ করি, কোনো একটা অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, কোনো একটা অ্যালকোহলকে আমরা যদি অক্সিজেনের সাহায্যে আমরা জারণ করি, এবং জারণের পর যদি আমরা CH3CO মূলক পাই, জারণের পর যদি আমরা CH3 সিও মূলক পাই, তাও কিন্তু সেটাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কি বললাম, শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে CH3CO মূলক থাকা। যে সকল অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে CH3CO মূলক থাকে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, এবং যে সকল অ্যালকোহলকে জারণ করলে CH3CO মূলক পাওয়া যায় তারা হ্যালোফর্ম দিবে। অর্থাৎ এই যে হ্যালোফর্ম বিক্রিয়া কারা কারা দিবে, হ্যালোফর্ম হ্যালোফর্ম বিক্রিয়া CH3CO যুক্ত অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, এবং যে অ্যালকোহল যেগুলোকে জারণ করলে CH3CO পাওয়া যায়, সেই অ্যালকোহলগুলা দিবে। ওকে, হ্যালোফর্ম বিক্রিয়া এগুলা দিবে। ওকে, সো এতটুকু আমরা মনে রাখবো। ওকে, সো প্রথমত আমরা দেখবো কোন একটা যৌগ দেখলে যদি সেটা অ্যালডিহাইড ও কিটোন হবে, তাহলে আমরা এখানে যদি অ্যালডিহাইড ও কিটোন বাদে এবং অ্যালকোহল বাদে যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে, কার্বক্সিলিক অ্যাসিড দিবে না। এটা অনেক সময় কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড অপশনে থাকে। ওকে, তো কার্বক্সিলিক অ্যাসিড দেখলে আমরা প্রথমেই বাদ দিয়ে দিব, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কি দিবে না, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কার্বক্সিলিক অ্যাসিড হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। ওকে, সো আমরা এখানে দেখবো যে কোথায় CH3CO মূলক আছে। ওকে, সো প্রথমটার দিকে যদি তোমরা তাকাও ভাইয়া, যে এখানে CH3CO মূলক আছে কিনা। আহ, দেখো ভাইয়া, আচ্ছা শেষ থেকে আমরা আসি, যে দেখো ভাইয়া CH3 সি
ও CH3। আচ্ছা, এটা তো আমরা দেখতে পাইতেছি। ওকে, সো নেক্সট কথা হইতেছে, ওকে, আমি একটু ভুল ভাবতেছিলাম, এখানে প্রশ্নে চাইছে হচ্ছে কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। মানে অর্থাৎ প্রথমটাতে যদি দেখো তোমরা CH3CO মূলক কিন্তু আছে। মানে প্রথমটাতে এই যে CH3, এবং তুমি যদি আঁকো, যদি তোমরা আঁকো এভাবে CH3, সি ও মূলক পাবা এবং হাইড্রোজেন পাবা। ওকে, প্রথমটা, তাহলে প্রথমটা দিবে। ওকে, সেকেন্ডটা যদি যাই, সেকেন্ডটাও দিবে। দেখো CH3, এই যে সিও আছে, সাথে একটা ক্লোরিন আছে, এটাও দিবে। এবং ডি নাম্বারটা যদি দেখি, CH3CO আছে, এই যে এটা তো দেখাইলামই, এটাও আছে, এটাও হ্যালোফর্ম দিবে। বাট বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। কেন দেয় না? তুমি যদি এটার ইয়াটা একটু আঁকতে চাও, যে CH3CO মূলক এটাতে কিন্তু নাই। এখানে OH আছে, কিন্তু CH3CO মূলক তোমরা যদি মানে এটা ইয়াটা আঁকো তাহলে কিন্তু পাইবা না। কিভাবে? CH3CH, মানে কিভাবে আঁকা যায়? সি, উপরে যদি আমরা একটা হাইড্রোক্সিল মূলক দেই, OH, তারপর এইচ, নিচে CH3। সো এখানে CH3COH মূলক আছে, বাট সরাসরি CH3 ডাবল বন্ড যুক্ত যে সিও মূলকটা ওইটা নাই। ওকে, সো তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে অ্যান্সার হবে কি, বি নাম্বার। সো হোপফুলি এখান থেকে তোমাদের যে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে কারা দিবে না এটা ক্লিয়ার। তাহলে হ্যালোফর্ম এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা অ্যাডমিশন যে কোনো পরীক্ষায় এটা ভাবতেই পারো কোনো না কোনো পরীক্ষায় আসবে। ওকে, সো হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে? যাদের CH3CO মূলক থাকবে, এবং যে সেই সকল অ্যালকোহল যাদেরকে জারণ করলে CH3CO মূলক পাওয়া যায় তারাই দিবে। আর যাদের এরকম হবে না তারা দিবে না। ওকে, নেক্সট। আচ্ছা, বলছে 100 গ্রাম চুনাপাথরকে তাপে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? আচ্ছা, সো আমরা জানি কি চুনাপাথর কি ক্যালসিয়াম কার্বনেট। ওকে, সো এটাকে যদি আমরা বিয়োজিত করি, মানে তাপ দ্বারা যদি বিয়োজিত করি, তাহলে আমরা কি পাই? আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা জানি আমরা, ক্যালসিয়াম অক্সাইড। এখন ভাইয়া আমরা কি জানি যে ক্যালসিয়াম কার্বনেটের ভর মানে ইয়া কত, আণবিক ভর? এটা হচ্ছে 100। আর ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের কত? 44। সো কার্বন ডাইঅক্সাইড যদি 44 হয়, এটা হবে কত? 56। ওকে, সো বলছে যে এটা 100 গ্রাম হলে তাহলে চুন কতটুকু পাওয়া যাবে? মানে চুন মানে কি ক্যালসিয়াম অক্সাইড, তো ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাওয়া যাবে? 56 গ্রাম। এটা তো মানে কমন সেন্স। ঠিক আছে, এটা হচ্ছে কি তো 56 গ্রাম। ওকে, মানে যেহেতু 100 গ্রাম মানে 100 মানে আণবিক ভর আর 100 গ্রাম মিলে গেছে, তো এগুলো সেম আনুপাতিক হরে নিশ্চয়ই বিয়োজিত হবে, আনুপাতিক হারটাও নিশ্চয়ই সেম হবে, তাই না? তাহলে অ্যান্সার হবে কত? 56 গ্রাম। ওকে, নেক্সট। 42, 50 ml পানির নমুনা বিশ্লেষণ করে 5 মিলিগ্রাম Fe পাওয়া গেল, মানে আয়রন পাওয়া গেল। PPM এ Fe এর ঘনমাত্রা কত? ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা যে মানে ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? ওকে, তাই না? সো এখানে দেওয়া আছে ভাইয়া 50 ml এ, 50 ml এ ইয়া কত, মানে Fe, 50 ml এ Fe হচ্ছে কত, মানে লৌহ কত, 5 মিলিগ্রাম। সো আমরা যদি 1000 ml নির্ণয় করি, 1000 ml যদি নির্ণয় করি, এগুলো তো মানে ঐকিক নিয়মে এক লাইন একটু কমায় করলাম, সমস্যা নাই। হোপফুলি তোমরা এগুলো বোঝো, নিচে 50 আর উপরে উপরে কি হয়ে যাবে, 1000 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, সো এত মিলিগ্রাম। ওকে, সো যখন এটা 1000-এ নিয়ে গেলাম, তখন কিন্তু এটা লিটার, মানে এটা কিন্তু লিটারে চলে গেলো, মানে 1 লিটার। 1000 ml যে কথা, 1 লিটার একই কথা। তাহলে এখানে কি 5 5 কাটা যাবে, আর শূন্য শূন্য কাটা যাবে। তাহলে এখানে কত হবে, যে ইয়া আমি কি এখানে কোনো ই করছি না? ঠিক আছে, সো এখানে কত, 100 মিলিগ্রাম। সো 100 মিলিগ্রাম, এটা কিভাবে নির্ণয় করছি? পার লিটারে, প্রতি লিটারে। আর তোমরা কি জানো কিনা ভাইয়া, PPM মানে কিন্তু মিলিগ্রাম পার লিটার, এটা মনে রাখবা যদি নাও মনে থাকে, যে পিপিএম, পিপিএম বলতে কিন্তু আমাদের যে মিলিগ্রাম, কত মিলিগ্রাম পার লিটারে বোঝায়। ওকে, সো পিপিএম ইজগুলো কিন্তু মিলিগ্রাম পার লিটার। ওকে, সো এই জন্য আমরা 1000 ml দিয়ে বের করছি। তাহলে এটার অ্যান্সার কত হবে? ডি নাম্বার। এটার অ্যান্সার কত হবে? ডি। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে ডি। ওকে, সো নেক্সট। নিচের কোন অ্যাসিডটি তীব্রতম? ওকে, সো কোন অ্যাসিডটি তীব্রতম, মানে কোন অ্যাসিডটা কম তীব্রতম, এটা আমরা নির্ণয় করি ভাইয়া, মনে রাখবো যে অ্যাসিডের তীব্রতার ক্রম সাধারণত প্রথমত নির্ধারিত হয়। এটার শর্ত হচ্ছে ভাই, শর্তটা যদি আমি একটু বলি, যে 1 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী, কেন্দ্রীয় পরমাণুর যোজনী বা জারণ মান। কেন্দ্রীয় পরমাণুর কি জারণ মান, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মান বেশি, সেই অ্যাসিডটা বেশি তীব্র।
এখন কথা হলো যদি এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সেম হয়ে যায় তাহলে কি হবে? তাহলে মনে রাখবো, তাহলে আমরা এই কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সেটা নির্ণয় করব। কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট যার, সে বেশি তীব্র, সে বেশি তীব্র। সো এখানে দেখো বলছে কোনটা বেশি তীব্র। প্রথমত তুমি দেখো নাইট্রিক অ্যাসিডের মধ্যে এখানে অক্সিজেনের কত, অক্সিজেনের -8, তাহলে এটা হবে কত +1, এটা কত +7। তারপর সালফেটের মধ্যে এটা হচ্ছে কত -8, এটা কত +2, তারপর এটা তাহলে +6। ওকে, সো ইয়ার মধ্যে এটা হচ্ছে -8, এটা +7, +7। ব্রোমিনের মধ্যে এটা হচ্ছে -8, এটা +1, এটা হচ্ছে কত +7। তো এখানে দেখো 7 কিন্তু অনেকগুলো হয়ে গেছে। ওকে, নাইট্রিক অ্যাসিড হয়ে গেছে, তারপর যে HClO4 হয়ে গেছে, তারপর HBrO4 হয়ে গেছে। সো এখন এই তিনটার মধ্যে তুমি যদি কল্পনা করো যে এই তিনটার মধ্যে কেন্দ্রীয় পরমাণুর আকার কার ছোট। সো তুমি যদি খেয়াল করো এই তিনটার মধ্যে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হচ্ছে নাইট্রোজেনের। সো যেহেতু এদের জারণ মান সমান হয়ে গেছে এবং নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হয়ে গেছে, তাহলে অ্যান্সার হওয়ার কথা কত আচ্ছা দাঁড়াও, আমি কি একটু ভুল করতেছি? হ্যাঁ, এখানে যে নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিডের থেকে বেশি হবে না, কারণ এখানে জারণ মানটা একটু ভুল বসাইছি। এখানে অক্সিজেন কত -7, অক্সিজেন এখানে -6, -6, এটা -6 হইলে এটা +1, এটা +5, এটা 5। ওকে, সো কল্পনা করবো মূলত এইটা, এই জন্য তো বলি যে মিলতেছে না কেন, যে HClO4 এবং HBr, মানে এই দুইটার মধ্যে কম্পারিজন হওয়ার মানে হলে সবসময় হবে এই দুইটার মধ্যে কম্পারিজন, মানে নাইট্রিক অ্যাসিড এটার সাথে হয় না। যাই হোক, তো ক্লোরিন আর ব্রোমিন এই দুইটার মধ্যে ক্লোরিনের আকার ছোট, সেজন্য অ্যান্সার হবে কি সি। ওকে, সেজন্য অ্যান্সার হবে কি সি। ওকে, ক্লোরিনের আকার ছোট সেজন্য এটা তীব্রতম। 45, কক্ষ তাপমাত্রায় জিঙ্ক 2+ আর জিঙ্ক এবং ফেরাস 2+ থেকে ফেরাস তড়িৎদ্বারের বিজারণ বিভব যথাক্রমে দেওয়া আছে, তড়িৎ কোষটির বিভব নির্ণয় করছে। এখন কোষের মানে কোনো কোষের তড়িৎ বিভব এটা আমরা কিভাবে নির্ণয় করি, মানে ইনট সেলের যে সূত্রটা, ইনট সেলের সূত্রটা অনেকে অনেকভাবে মানে ইউজ করে। সো সহজ যেটা মনে হয় যে আম, অ্যানোডে জারণ মান, অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে, ক্যাথোডে বিজারণ। ওকে, সো প্রশ্নে দেখো ভাইয়া, আমাদের যে আমরা যদি সক্রিয়তার সিরিজটা দেখি যে লিগ মানে লিক বা কা না, লিক বা কা না, মেগাইবার, এলএম যেন কবে ফিরে। তো দেখবা যে জিঙ্কের পরে ফেরাস আছে, জাস্ট শর্টকাটে লিখে দিলাম, জিঙ্কের পরে ফেরাস আছে। বা ভেবে মনে রাখতে পারি আমরা জিঙ্ক আর ফেরাসের মধ্যে যখন আমরা তড়িৎ বিভব নির্ণয় করব তখন জিঙ্কটা হবে অলওয়েজ অ্যানোড। আমি এখানে অ্যানোডটা নির্ণয় করার জন্য এত কিছু বলতেছি। এখানে অ্যানোড হচ্ছে জিঙ্ক। ওকে, সো যেহেতু জিঙ্ক উপরে সেহেতু জিঙ্কের জারণ মান বেশি এবং জিঙ্ক হবে কি অ্যানোড। সো জিঙ্ক যদি অ্যানোড হয় তাহলে আমরা জিঙ্কের এখানে কি ইউজ করব, জারণ মান ইউজ করব। কিন্তু এখানে বিজারণ মান দেওয়া আছে, সো বিজারণ মান থেকে জারণ মান নির্ণয় করার জন্য আমরা জাস্ট চিহ্নটা পাল্টে দিব। সো চিহ্নটা যদি পাল্টে দেই, -0.76, চিহ্ন পাল্টে পাল্টে দিলে +0.76। ওকে, প্লাস আমরা ক্যাথোডে বিজারণ বলছি আর বিজারণ বিভবই দেয়া আছে, তাহলে আমরা সরাসরি বিজারণ বিভবটাই বসাবো। তাহলে -0.44 ভোল্ট। হোপফুলি তোমরা এগুলো অনেকে জানো, তাও একটু দেখানো আর কি। সো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 0.32 ভোল্ট, 32 ভোল্ট। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ নাম্বার। ওকে, অ্যান্সার হবে এ নাম্বার। হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, 46 নম্বর, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সো আমাদেরকে বই থেকে কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কোনটা মানে আম, অবিশ্লেষ্য, এবং কোনটা মানে অধিক তড়িৎ বিশ্লেষ্য আর কি বলে, মানে কোনটা তড়িৎ বিশ্লেষ্য সেটা আমাদেরকে জানতে হবে। সো মনে রাখবা যে আমাদের যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর মধ্যে প্রথম যে হাইড্রোজেন, সবগুলোর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, মানে এগুলো যদি যুক্ত হয়, শুধুমাত্র প্রথমটা, শুধুমাত্র যে প্রথমটা আছে এই প্রথমটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মাত্র 10% বিয়োজিত হবে। প্রথমটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এইটা মনে রাখবা, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা অনেক আসে তড়িৎ বিশ্লেষ্য। ওকে, এছাড়া আরেকটা মনে রাখতে পারো মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে, সেটা হচ্ছে মানে জৈব অ্যাসিড CH3COOH অ্যাসিড যেটা। ওকে, আর বাকি যে এগুলা আছে, এগুলা এগুলা সবাই সবল তড়িৎ বিশ্লেষ্য, এগুলা সবাই সবল।
ওকে, এগুলো সবাই সবল তড়িৎ বিশ্লেষ্য। এখন তড়িৎ অবিশ্লেষ্যগুলো তোমরা তোমরা বই থেকে একটু দেখে নিতে পারো। আমাদের যে চিনি আছে, তারপর কি আছে, কাঠ আছে, সেগুলো হচ্ছে মানে এরপর অ্যালকোহল আছে, এগুলো হচ্ছে মানে অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য আমাদেরকে মনে রাখতে হবে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এছাড়া বিভিন্ন ধরনের যে অ্যাসিডগুলো আছে, মানে লবণগুলো আছে, যে যেমন NaCl, তারপর অ্যাসিডগুলোর মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে শক্তিশালী। আর মৃদ কোনটা? হাইড্রোজেন ফ্লোরাইড আর হচ্ছে জৈব অ্যাসিড অর্থাৎ CH3COOH। আর কোনটা একেবারেই তড়িৎ বিশ্লেষণ করে না? সেটা হচ্ছে কাঠ, চিনি, তারপর রাবার, তারপর আরো কিছু আছে, দেখে নিবা, অ্যালকোহল। ওকে, এগুলা। সো এখানে কি বলছে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সো মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি এখানে? হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, নেক্সট, হাইড্রোজেন ফ্লোরাইড। নেক্সট, জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? আচ্ছা, সো তোমরা ভাইয়া মনে রাখবা যে ওজোনোলাইসিস যে বিক্রিয়াটা আছে, এইটাতে আমরা মূলত দ্বিবন্ধনে যে যে দ্বিবন্ধনের চারপাশে কিন্তু জিঙ্ক এসে কিন্তু বন্ধনটা ভেঙে দেয়। ওকে, সো যখন দ্বিবন্ধনের বন্ধনটা মানে ওই শুধুমাত্র দ্বিবন্ধনের জায়গায় কিন্তু বন্ধনটা ভাঙে হচ্ছে আমাদের ওজোনোলাইসিস বিক্রিয়ায়। ওকে, সো যেহেতু ওই জায়গায় বন্ধনটা ভাঙে এবং ওই জায়গায় বন্ধনটা ভাঙনের কারণে কারণে কি যৌগ তৈরি হচ্ছে, ওই যৌগটা দেখে আমরা বুঝতে পারি আসলে এটা যৌগটা উমক যৌগ ছিল। সো তার মানে যে ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে আমরা দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে পারি, কারণ দ্বিবন্ধনের জায়গায় কি হয়, মানে বিক্রিয়াটা হয়, মানে ভাঙে আর কি, মানে যৌগটা। তাহলে ওজোনোলাইসিস বিক্রিয়া কি হয়, আমাদের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, এবং তোমরা বিক্রিয়াটা একটু দেখে নিতে পারো বই থেকে এবং এটা মুখস্থ করতে পারো। So, এবং দেখো এটা কিন্তু অন্যভাবে নির্ণয় করা, যেমন ফটোলাইসিস, এটা এটা নিশ্চয়ই হবে না, মানে ফটোলাইসিস আলোক ক্রিয়ার সাহায্যে লাইসিস ভাঙন, এটা তো না। পাইরোলাইসিস আগুনের সাহায্যে ভাঙন, হয় না তো। পলিমারাইজেশন মানে পলিমারকরণ, মানে পলিমারকরণ আর কার্বন কার্বন বন্ধনের দ্বিবন্ধনের যায় না তো, তাই না? সো অ্যান্সার হবে কি ওজোনোলাইসিস। নেক্সট, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড প্লাস CH3MgX ড্রাইথার ওয়াই একটা ইয়া দেওয়া আছে, এবং তারপর যে বিজারণ করছে, তারপর CH3COOH হয়েছে। এখন প্রশ্ন করছে ওয়াই কোনটা, আমাদের তো এত কিছু জানার দরকার নাই, আমরা জাস্ট ওয়াইটা কি এটা আমরা বের করব। এখন এটা মানে অপশন মানে বাছাই করার মাধ্যমে কিন্তু দেওয়া যায় আনসারে। ওকে, সো এটা হচ্ছে তোমরা ওয়াইটা যদি দেখো ভাইয়া, যে ওয়াই এর সাথে কিন্তু কোনো মানে পরমাণু নাই আর, তাই না? সো তার মানে কার্বন ডাইঅক্সাইড এটার মাঝে ঢুকে যাবে, মানে প্রবেশ করে যাবে। সো CH3MgX এটার তার মানে একটা সি আসবে, দুইটা অক্সিজেন আসবে, একটা সি আসবে, দুইটা অক্সিজেন আসবে। সো প্রথমটা যদি দেখো, একটা সি আসছে বাট অক্সিজেন মাত্র একটা আছে, দুইটা নাই, তাহলে এটা বাদ। সেকেন্ডটা দেখো, COO আছে ঠিক আছে, বাট এখানে কিন্তু Mg নাই। ওকে, মানে ম্যাগনেসিয়াম নাই, এটাও বাদ। ডি নাম্বারটা যদি দেখো, এখানে দেখো CO সবই ঠিক আছে, বাট এখানে দেখো দুই, মানে আবার দুই গুণ হয়ে গেছে, মানে তাহলে কার্বন হয়ে গেলো দুইটা, অক্সিজেন হয়ে গেলো চারটা। তো অক্সিজেন চারটা তো মানে আমাদের বিক্রিয়ার মধ্যেই নেই অক্সিজেন চারটা, তাহলে এটা কিভাবে দিব? ওকে, সো তাহলে বি নাম্বারটা যদি তাকাও তুমি, দেখো CH3COOMgX এখানে সবগুলা আছে, CH3COOMgX, আছে, MgO আছে। ওকে, তাহলে অ্যান্সার হবে বি। ওকে, সো এইভাবে তোমরা অপশন ইয়ার মাধ্যমে কিন্তু তোমরা এগুলা অ্যান্সার করতে পারো। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার বি। ওকে, সো তাহলে নেক্সট। ওকে, MnO4- প্লাস H প্লাস ইলেকট্রন থেকে Mn2+H2 অর্ধজারণ বিক্রিয়ায় কত মোল ইলেকট্রন জারিত হবে? ওকে, জড়িত আর কি। সো তুমি যদি দেখো এটা জারণ অর্ধজারণের ক্ষেত্রে হাইড্রোজেনে একটা ইলেকট্রন কম এবং একটা ইলেকট্রন আছে, অর্থাৎ দুইটা মানে কাটাকাটি হয়ে যেতে পারে, সমস্যা নেই। কিন্তু দেখো এখানে MnO4-, এখানে যেহেতু একটা মাইনাস আছে, তার মানে অক্সিজেনের জারণ মান কত, তাহলে হচ্ছে 7, মানে একটা কমে গেছে, মানে মাইনাস থাকলে তো একটা কমে যায়। আর তাহলে এটার কত? +7। এবং দেখো এই যে ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজ হয়ে গেছে পরবর্তীতে Mn2+, আর পানির তো এখানে কত? 0। ওকে, সো এখানে মূলত ম্যাঙ্গানিজ মানে ইলেকট্রন আদান প্রদান করছে। সো ম্যাঙ্গানিজ +7 হতে 2+ হয়েছে, তাহলে কয়টার ইলেকট্রন অর্ধজারণের ক্ষেত্রে জড়িত হলো? 5টা। তাহলে অ্যান্সার হবে কত? 5। ওকে, 5। তাহলে নেক্সট, 50 নম্বর, এক মোলাল দ্রবণে 0.3 মোল দ্রবীভূত থাকলে দ্রাবকের পরিমাণ কত? ওকে, সো আচ্ছা, প্রথমত হচ্ছে ভাই আমরা মোলাল দ্রবণ বলতে কি বুঝি? মোলাল দ্রবণ বলতে বুঝি আমরা যে 1 মোল দ্রব, এই 1 মোল দ্রব যদি আমাদের 1000 গ্রাম দ্রবণে যদি দ্রবীভূত থাকে, তখন আমরা তাকে বলি মোলাল দ্রবণ।
ওকে, এটা মোলাল দ্রবণ মূলত ভরের সাথে রিলেটেড। ওকে, 1 মোল দ্রব 1000 গ্রাম দ্রবণে যদি দ্রবীভূত থাকে তাকে আমরা বলি মোলাল দ্রবণ। এখন এখানে প্রশ্নেও বলে দিছে 1 মোলাল দ্রবণে 0.3 মোল দ্রবীভূত থাকলে দ্রাবকের পরিমাণ কি হবে। তার মানে এটা পার্সেন্টেজ হারে কমবে বা বাড়বে, তাই না? তো এখানে যেহেতু 0.3 মোল দ্রব আছে, তার মানে কমন সেন্স কি বলে, যদি 0.3 মোল দ্রবীভূত থাকতে হয়, তাহলে নিশ্চয়ই আমরা এভাবে গুণ দিতে পারি 1000 ইন্টু 0.3। কমন সেন্স বলে কিন্তু 300। ওকে, সো তাও যদি আমরা গুণ দিই, এটা কিন্তু 300 হয়। ওকে, সো তিনটা শূন্য মানে দুইটা শূন্য হবে। এত গ্রাম বা মানে এত গ্রাম তো না, মানে যেহেতু আমরা ইয়ার ক্ষেত্রে নির্ণয় করি, মানে ভর দিয়ে নির্ণয় করি, সেজন্য বলছি এত ইয়া। সরি, এটা তো ভর দিয়ে, এটা তো লিটার দিয়ে না, মিলিলিটার দিয়ে না, এটা ভর দিয়ে। তাহলে অ্যান্সার হবে কত? সি। ওকে, সো দাঁড়াও অ্যান্সার। হুম, যেহেতু দ্রাবকের পরিমাণ চাইছে। ওকে, হবে কত? ওকে, আচ্ছা, টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কি ব্যবহৃত হয়? আচ্ছা, এটা আমরা মনে রাখবো, টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি যেটা, এটা আমরা ইউজ করি। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি যেটা, এটা আমরা ইউজ করে থাকি। ওকে, সো এখন আমরা ফিজিক্স শেষ, কেমিস্ট্রি শেষ, এখন আমরা নিশ্চিন্তে বায়োলজি সলভ করবো। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন 56, প্রোটিন কোথায় তৈরি হয়? সো আমরা জানি প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমে। প্রোটিন তৈরি কোথায় কোথায় হয়? রাইবোজোমে। রাইবোজোমে। এছাড়া আমরা জানি যে গলজি বডি, গলজি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, তারপর প্যাকেজিং কেন্দ্র বলা হয়, তারপর মানে কোষের যে কারখানা, শক্তি তৈরির কারখানা, সেটাও কিন্তু গলজি বডি। ওকে, সরি, কার্বোহাইড্রেট তৈরি কারখানা, শক্তি না, কার্বোহাইড্রেট তৈরি কারখানা হচ্ছে গলগি বডি। তারপর লাইসোজোম কি, মানে কোষের অটোফেগি করে। মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। হোপফুলি জানি আমরা এগুলো। 57 নাম্বার, নিচের কোন কোষে সর্বাধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে? ওকে, সো আমরা মনে রাখবো যে মাইটোকন্ড্রিয়া সাধারণত 1000 থাকে হচ্ছে, মানে প্রায় 1000 সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে হচ্ছে ইয়াতে, আমাদের যে যকৃৎ বা লিভার আছে, আমাদের যে যকৃৎ আছে সেখানে থাকে 1000 মাইটোকন্ড্রিয়া যকৃতে। কিন্তু তার থেকে প্রায় 5000 মাইটোকন্ড্রিয়া থাকবে, মানে আরো বেশি, 5000 মাইটোকন্ড্রিয়া থাকবে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, বুঝে নিও, মাইটোকন্ড্রিয়া থাকবে আমাদের যে মাংসপেশি আছে সেই মাংসপেশিতে বা পেশিতে, মাংসপেশি, এবং যে শুক্রাণু আছে সেই শুক্রাণুতে, কারণ অনেক শক্তির প্রয়োজন হয়, শুক্রাণু, এবং আমাদের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডে। ওকে, আমাদের সেই হৃৎপিণ্ডে কি থাকে, মানে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। তো এখানে অপশনের মধ্যে দেখো, প্রথম কথা হচ্ছে যকৃৎ নাই। যকৃৎ মানে কিডনি তো আর যকৃৎ না। সো যেহেতু যকৃৎ নাই, অ্যান্সার হবে কি? মাংসপেশি। ওকে, মাংসপেশির কোষ, মাংসপেশিতে, কারণ তার থেকেও বেশি থাকে। তারপর দেখো হিস্টামিন তৈরি করে কি, তাহলে মনে রাখবা যে আমাদের যে বেজোফিল, বেজোফিল দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে হ্যাপারিন, একটা হচ্ছে হিস্টামিন। এটা কিভাবে মনে রাখতে পারো? BH² দিয়ে। একটা হচ্ছে হ্যাপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। ওকে, সো এটা হচ্ছে বেজোফিল কি করে, হ্যাপারিন এবং হিস্টামিন মানে তৈরি করে। তাহলে মনোসাইট কি করে ভাইয়া? মনোসাইট আমরা জানি MN ফেগোসাইটোসিস করে, আমি মনে রাখতাম, বলছিলাম হয়তো তোমাদের, MN ফেগোসাইটোসিস করে। ফেগোসাইটোসিস কি করে? MN ফ্যাগোসাইটোসিস করে। টি লিম্ফোসাইট কি করে? মানে হেল্পার টি সেল বা সাইটোটক্সিক টি সেল তৈরি করে। বি লিম্ফোসাইট কি করে? আমরা জানি বি লিম্ফোসাইট আমাদের কোষের যে প্লাজমা কোষ বা অ্যান্টিবডি, এটা তৈরি করে। বি লিম্ফোসাইট কি করে? মানে বি লিম্ফোসাইটের আরেকটা নাম হচ্ছে প্লাজমা কোষ, যেটা কিনা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। ওকে, সো এখানে অ্যান্সার হবে হিস্টামিন তৈরি করে। আমরা বাকিগুলো একটু জেনে নিলাম আর কি। ওকে, সো নেক্সট, হার্ট অ্যাটাক, 59 নাম্বার, হার্ট অ্যাটাক রোগীর জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে কি ব্যবহার করা হয়? সো এটা আমরা মনে রাখবো, আমাদের হার্ট অ্যাটাক রোগীর রক্তকে মানে জমাট বাঁধাকে মানে বের করতে ব্যবহৃত হয় হচ্ছে কি? স্ট্রেপ্টোকাইনেস। কি ব্যবহৃত হয়? স্ট্রেপ্টোকাইনেস। ওকে, সো নাম্বার, মানে এরপর দেখো ভাইয়া বাকিগুলা কি আইসোমারেজ তো না, মানে আইসোমার তো একটা সমানুবা, ওই যে আইসোমারেজ এনজাইম ওইগুলা। ওকে, মানে হরমোন, এনজাইম মূলত। আর লাইপেজ কি, লাইপেজ কি করে? আমাদের যে লাইপেজ বা লিপিড, লিপিড জাতীয় খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। তো এখানে নাম্বারটা দেখো, ইউরোকাইনেস। সো ইউরোকাইনেস কি? ইউরোকাইনেস হচ্ছে আমাদের যে আম, মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্কের ধমনীর, আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের ধমনীর জমাট বাঁধা রক্তকে মানে খুলতে সহায়তা করে কি, বা গলিয়ে দিতে সহায়তা করে কি? ইউরোকাইনেস। তাহলে হার্ট অ্যাটাকের জন্য জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে ব্যবহার করা হয় কি? স্ট্রেপ্টোকাইনেস। তারপর 60, পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে যে প্রক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে তাকে আমরা বলি ইমালসিফিকেশন। এটা অনেক মানে জেনারেল কোশ্চেন, মানে ইমালসিফিকেশন প্রক্রিয়া কি করে?
পিত্তরস যখন আসে তখন ইমালসিফিকেশন প্রক্রিয়ায় আমাদের যে চর্বি জাতীয় খাদ্য আছে এটা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া, এবং লিপোজেনেসিস, লাইপোজেনেসিস হচ্ছে লিপিড তৈরির প্রক্রিয়া। ওকে, মানে জেনেসিস মানে তৈরি হওয়া, আর লাইপো তো মানে লিপিড। ওকে, লসিকাতন্ত্র বহন করে না। এখন মনে রাখবো ভাই, আমাদের যে লসিকাতন্ত্র এটা শুধুমাত্র প্লাজমা এবং যে শ্বেত রক্তকণিকা, আমাদের যে লসিকাতন্ত্র এটা শুধুমাত্র প্লাজমা প্লাস যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, এই দুইটাই থাকবে আমাদের লসিকাতন্ত্রে। সো আমাদের টি লিম্ফোসাইট তো এক প্রকার যে ডাব্লিউবিসি, বি লিম্ফোসাইটও, কিন্তু আমাদের যে লোহিত রক্তকণিকা এটা কিন্তু আমাদের লসিকাতন্ত্রে নাই, এটা কিন্তু আমাদের কি নাই, লসিকাতন্ত্রে নাই। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, সো নেক্সট, নেক্সট আসো। 62, কোনটি মানুষের হৃৎপিণ্ডের অংশ নয়? এখন মানুষের হৃৎপিণ্ডের যেমন দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া, অ্যাওর্টা, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, এগুলোর মধ্যে যে ইউরেথ্রা আছে, আমাদের যে ইউরেথ্রা বা মূত্রনালী, এটা নিশ্চয়ই মানুষের হৃৎপিণ্ডের অংশ হবে না। ঠিক আছে, একজন ক্যান্সার রোগীকে কেমোথেরাপি দিয়ে চিকিৎসার এক পর্যায়ে এরিথ্রোপয়েটিন দেওয়া হলো। ওকে, সো নিম্নের কোন কারণটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়? এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া এরিথ্রোপয়েটিন কি। সো মনে রাখবো, এই যে এরিথ্রোপয়েটিন, এটা হচ্ছে আমাদের কিডনি থেকে নির্গত হওয়া একটা হরমোন। এই এরিথ্রোপয়েটিন কি করে? আমাদের এরিথ্রোপয়েসিস করতে সহায়তা করে। ওকে, আমাদের যে অস্থিমজ্জায় এরিথ্রোপয়েসিস হয়, এই প্রক্রিয়ায় এরিথ্রোপয়েটিন সহায়তা করে। সো যদি এরিথ্রোপয়েটিন এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া সহায়তা করে, তার মানে এটা আরবিসি তৈরিতে সহায়তা করে। আর আরবিসি তৈরি মানে কি? লোহিত রক্তকণিকা তৈরি। তো প্রশ্নে কি বলছে দেখো ভাইয়া, মানে কোনটা নয় এটা আমাদেরকে বের করতে হবে, কোনটা নয়। ওকে, সো কোনটা প্রযোজ্য নয়। সো লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করে, হ্যাঁ অবশ্যই বৃদ্ধি করবে। তারপর অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে, হ্যাঁ অবশ্যই এরিথ্রোপয়েটিন তা করে থাকে। তারপর ডি নাম্বারটা দেখো, কমে গেলে অ্যানিমিয়া হয়। হ্যাঁ, পয়সিস কমে যাওয়া মানে লোহিত রক্তকণিকা কমে যাওয়া, আর লোহিত রক্তকণিকা কমে যাওয়াকে বলা হয় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তাহলে কমে গেলে কি হবে? লোহিত রক্তকণিকা কমে গেলে অ্যানিমিয়া হবে। কিন্তু ক্যান্সার কোষের মৃত্যু কি আরবিসি করে? এটা করে না। তাহলে কোনটা করে না? ক্যান্সার কোষের মৃত্যু ঘটায় না। ওকে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, অ্যান্সার হবে সি নাম্বার। সো হোপফুলি বুঝতে পারছো যে এরিথ্রোপয়েটিন আসলে কি করে। ওকে, সো নেক্সট, 64, থোরাসিক কশেরুকার সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে 12টা। ওকে, সো এটাকে T1 থেকে T12 এভাবে প্রকাশ করা হয়। এটা কি T1 থেকে, সরি, T1 থেকে কি T12। ওকে, তারপর দেখো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের জন্য সঠিক নির্দেশিত পথ কোনটি? আচ্ছা ভাই, আমরা মনে রাখবো অক্সিজেনের ক্ষেত্রে আমাদের যে ইয়া হয় সেটা প্রথমে ফুসফুস, তারপর পালমোনারি শিরা, তারপর বামাট্রিয়াম। কেন বললাম ভাইয়া ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত? কারণ এখানে বলেই দিছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি সঠিক। তাহলে মানে অক্সিজেন প্রবাহিত হবে শিরায়, কারণ শিরা তো সাধারণত কার্বন ডাইঅক্সাইড, কিন্তু ব্যতিক্রম কি পালমোনারি শিরা, সেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। সো শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে নিয়ে আমাদের যে বাম অ্যাট্রিয়াম আছে, সেই বাম অ্যাট্রিয়ামে আসবে। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি এ নাম্বার। ওকে, যদি বাকিগুলা দেখি একটু, যে ফুসফুস পালমোনারি ধমনী, এখন পালমোনারি ধমনী তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, তাহলে এটা হওয়ার কথা না, কারণ আমাদেরকে বলে দিছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। তারপর এটা দেখো পালমোনারি শিরা, এটা ঠিক আছে, বাট পালমোনারি শিরা থেকে তো ফুসফুসে না, পালমোনারি শিরা থেকে আমাদের আসবে কোথায়? বাম এট্রিয়ামে। ওকে, ফুসফুস থেকে পালমোনারি শিরায়। ওকে, সো ডি নাম্বারটা দেখি, বাম এট্রিয়াম, পালমোনারি শিরা, ফুসফুস। সো বাম এট্রিয়াম থেকে তো পালমোনারিতে শিরাতে দিয়ে যাবে না, বাম এট্রিয়াম তো প্রথমে অ্যাট্রিয়াম, তারপর বাম অ্যাট্রিয়াম থেকে তো ভেন্ট্রিকলে যাবে। ওকে, এখান থেকে তো পালমোনারি শিরায় যাবে না। ওকে, সো অ্যান্সার হবে এ নাম্বার। তো ফুলে বুঝতে পারছো। তো 66 দেখো, বিএমআই এর কোন মানটি হৃদরোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ? ওকে, সো এখানে দেখো সবচেয়ে মান বেশি কোনটা, এটা হচ্ছে 35। 35 হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হৃদরোগের জন্য। সো আমরা জানি বডি মাস ইন্ডেক্স যত বেশি তত খারাপ, মানে 24 তো নর্মাল, 18 থেকে 24 এগুলো নর্মাল, বাট 35 যখন, এটা তো মানে অনেক বেশি, তাই না? তারপর নেক্সট, আচ্ছা, উদ্ভিদ কোষের রান্নাঘর কি? সো মনে রাখবে ভাইয়া, উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে, আর আমরা জানি কোষের যে শক্তিঘর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষের রান্নাঘর কি? ক্লোরোপ্লাস্ট, আর শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, কন্ড্রিয়া। আর সেন্ট্রিওল তো প্রাণী কোষে থাকে, আর কোষ গহ্বর উদ্ভিদ কোষেরই কিছু একটা। ওকে, জানোই তোমরা। সো প্রাণী কোষের 68, প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কি? প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস বা কোষ কেন্দ্রিকা। নিউক্লিয়াস হচ্ছে প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু। ওকে,
সো এই দুইটা মনে রাখবো। ওকে, তাহলে আমরা যদি আরেকটা প্রশ্ন করি যে উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কি, মনে রাখবো উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কি? ক্লোরোপ্লাস্ট। ওকে, সো এগুলো আমরা একটু মনে রাখবো। সো এখন ইয়াতে কিন্তু মানে জীববিজ্ঞান একসাথে আসে, আবার আলাদাও আসে। ওকে, সো আমরা বাকিগুলো একটু দেখবো। ইউরিয়া চক্রের আমরা সবগুলোই দেখবো, মূলত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোই দেখতেছি। ইউরিয়া চক্রের সঠিক নির্দেশিত পথ কোনটি? সো ভাইয়া এটা একটু শর্ট সিলেবাসের মানে ইয়ার একটু বাহির থেকে। সো এটা মনে রাখবো, সাইট্রোলিন, আর্জিনো সাকসিনেট, আর্জিনিন, মানে এটা একটু ব্যাখ্যা, মানে অরিনিথিন ইয়াটা কিভাবে আসে, ইউরিয়া চক্রটা মূলত কিভাবে হয় সেটা এখানে বলা আছে। এবং মানে সেখান থেকে কোশ্চেনটা আসছে আর কি। সো এটা হবে কি সাইট্রোলিন, আর্জিনোসাক্সিনেট এবং আর্জিনিন এবং অরিনিথিন। ওকে, তারপর 57, মানে এটা মনে রাখবো। ওকে, মানে এটার সিরিয়ালটা এরকম। ওকে, মানে এটা তো মানে আমি ইয়া করবো যে তোমরা অনেকের হয়তো বা পড়া নাই এটা। ওকে, সেই জন্য এটা আমরা মনে রাখবো। 57, টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? সো বেশি টিস্যু উৎপাদন করা অবশ্যই না, তারপর নতুন জাতের টিস্যু সৃষ্টি করা অবশ্যই না, তারপর উন্নত মানের বীজ উৎপাদন করা না। এটার কাজ হচ্ছে নতুন নতুন চারা উৎপাদন করা, অর্থাৎ বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারাই উৎপাদন হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য। ওকে, সো এটা হবে বিভাজনক্ষম অঙ্গ হতে মানে চারা উৎপাদন, বিভাজনক্ষম অঙ্গ হতে কি চারা উৎপাদন। ওকে, সো তাহলে নেক্সট। আচ্ছা, দেখো কোন নগ্নবীজি উদ্ভিদে দিনিষেক ঘটে? সো আমরা জানি যে নগ্নবীজি উদ্ভিদে সাধারণত দিনিষেক ঘটে না, কিন্তু এখানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে এফেড্রা। ব্যতিক্রম এফেড্রা, এবং এফেড্রাতে কি ঘটে? দিনিষেক ঘটে। ওকে, মনে রাখবো। এবং এফেড্রা থেকে আমরা জানি এফেড্রিন তৈরি হয়, যা কিনা শ্বাসকষ্টের রোগে সহায়তা করে। শ্বাসকষ্টের রোগে এফেড্রা মানে যে এফেড্রিন ওষুধটা তৈরি হয় সেটা মূলত এফেড্রা থেকে আসে। ওকে, যা শ্বাসকষ্টের রোগে ব্যবহৃত হয়। তারপর 58, ওকে, পৃথিবীর আদি প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? সো আমরা মনে রাখবো যে পৃথিবীর আদি প্রাণী হচ্ছে প্রোটোজোয়া। পৃথিবী পরিফেরা তো না, কর্ডাটা সিলিন্ডার একটাও মিলে না, তুমি দেখেন মনে রাখার কিছু নেই। কর্ডাটা পরিফেরা সিলিন্ডারটা একটাও মিলে না, এটা তো প্রোটোজোয়া, এবং বইয়ে আছে দেখবা। প্রোটোজোয়া হচ্ছে পৃথিবীর আদি প্রাণী। ওকে, সো পেট্রোমাইজনটি 60, পেট্রোমাইজনটিডা শ্রেণীর মাছেরা কি নামে পরিচিত? সো বইয়ে দেখবা আমাদের যে পেট্রোমাইজনটিটা নিয়ে, মানে পেট্রোমাইজনটিটা মূলত একটা কি, এটা হচ্ছে ভার্টিব্রাটা যে পর্ব আছে তার যে সাইক্লোস্টোমাটা আছে, সাইক্লোস্টোমাটা উপপর্বের, সাইক্লোস্টোমাটা উপপর্বের মধ্যে আমাদের দুইটা ইয়া আছে। একটা হচ্ছে মিগজিনি, তারপর আরেকটা হচ্ছে পেট্রোমাইজন টিরা, পেট্রোমাইজন টিরা। ওকে, সো পেট্রোমাইজন টিরা যদি হয় তাহলে মিগজিনের উদাহরণ কি আর পেট্রোমাইজন টিরার উদাহরণ কি, এই দুটো একটু আমরা মনে রাখবো। ওকে, সো মিগজিনের উদাহরণ মনে রাখবো আমরা হ্যাকফিশ। এটা হচ্ছে হ্যাকফিশ, এটা হচ্ছে কি ল্যাম্প্রে। ওকে, হ্যাকফিশ এবং ল্যাম্প্রে এই দুটো হচ্ছে সাইক্লোস্টোমাটার উদাহরণ, অর্থাৎ মিগজিন এবং পেট্রোমাইজন টিরা। ওকে, সো এটা দিয়ে মনে যায় যে পেট্রো মানে মানে রফলা আছে, এখানেও ল্যাম্প্রেতেও রফলা আছে। ওকে, সো ম্যাগজিনি হচ্ছে হ্যাকফিশ এবং পেট্রোমাইজনটিটা হচ্ছে কি ল্যাম্প্রে। এখন পেট্রোমাইজনটিটা থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি যে মানে এটা একটা লার্ভা দশা আছে, বলতো পেট্রোমাইজনটিটার লার্ভা দশার নাম কি? এটা লার্ভা দশার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা দশা। অ্যামোসিট লার্ভা দশা হচ্ছে কি, সরি একটু ইয়া হয়ে গেছে, অ্যামোসিট লার্ভা দশা কি পেট্রোমাইজনটিরাই দেখা যায়, এটা অনেক সময় কোশ্চেন আসে। সো প্রশ্নে চাইছে আমাদের পেট্রোমাইজনটিরা মাছেরা কি নামে পরিচিত, এটা হচ্ছে ল্যাম্প্রে। যদি আমাদের মিগজিনি বলতো তাহলে আমরা বলতাম হ্যাকফিশ। ওকে, সেটা হবে কি ল্যাম্প্রে। আমরা একটু ব্যাখ্যা সহ জানলাম আর কি। ওকে, তাহলে নেক্সট। কোন ব্লাড গ্রুপের ব্যক্তিকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? সেটা আমি আরো আগের ভিডিওতে অনেকভাবে দেখাইছি যে ব্লাড গ্রুপ কিভাবে কি হয় না হয়। সো যদি আমরা সরাসরি বলি যে সার্বজনীন রক্ত গ্রহীতা বলা হবে ও গ্রুপকে, ও গ্রুপকে, এবং যে এ গ্রুপকে বলা হবে, এ বি গ্রুপকে বলা হবে সার্বজনীন রক্তদাতা। সো এটা আমরা মানে ব্যাখ্যা তো আমরা অনেক ক্লাসে বলছি, আমার একটা ইউটিউবে ভিডিও আছে, চাইলে তোমরা দেখতে পারো যে কে সার্বজনীন গ্রহীতা কে সার্বজনীন সব ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আর এখানে বাড়াইলাম না সো যদি আমরা সহজভাবে মানে মনে রাখার জন্য, জাস্ট পরীক্ষাতে এত চিন্তা করার টাইম নাই যে কার অ্যান্টিজেন আছে, কার অ্যান্টিজেন নাই, কে গ্রহণ করবে, এত কিছু তো ভাবার টাইম নেই। সো আমরা মনে রাখবো যার নাই, যার নাই সে দিবে। সো যার নাই আচ্ছা, আমি হয়তো বা এখানে ইয়াটা ভুল বলছি, মানে এখানে অ্যান্সার কিন্তু হবে এবি গ্রুপ। ওকে, যার সব আছে সে হচ্ছে সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন গ্রহীতাকে এবি। সো আমি যেটা বলতেছিলাম যে যার নাই সে আহ, আরো দিবে।
সে দিবে, যার নাই সে দিবে, কারণ গরিবরা কি হয়, তার নাই তবুও দিতে চায়, কিন্তু যার আছে সে আরো গ্রহণ করবে, গ্রহণ করবে, অর্থাৎ ধনীদের আছে সে আরো গ্রহণ করতে চায়, কখনো পরিতৃপ্ত না। ওকে, সো কি বললাম, যার নাই সে দিবে, যার যার আছে সে গ্রহণ করবে, এটা দ্বারা আমরা কি বুঝাইলাম, আমরা বুঝাইলাম এটা দ্বারা কার অ্যান্টিজেন আছে কার অ্যান্টিজেন নাই তার উপর, অর্থাৎ যার অ্যান্টিজেন নাই, অর্থাৎ ও গ্রুপের, ও গ্রুপের মূলত ও নেগেটিভ যেই ইয়াটা আছে, ও নেগেটিভের কিছুই নাই, তার না আছে আরএইচ, না আছে এ অ্যান্টিজেন, না আছে বি অ্যান্টিজেন, সে সবসময় দিবে। ওকে, সে হলো সার্বজনীন দাতা। তাহলে সার্বজনীন দাতাকে, সার্বজনীন দাতা হবে ও নেগেটিভ, সার্বজনীন দাতা হবে, এটা হচ্ছে সার্বজনীন দাতা। তাহলে সার্বজনীন গ্রহীতাকে যার আছে, তা আছে কার, আছে হচ্ছে এবির, অর্থাৎ মূলত এবি পজিটিভের, এবি পজিটিভ, এবি পজিটিভের সব আছে, তার আরএইচ আছে এবং তার এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, তাও সে কি করবে, সে গ্রহণ করবে, অর্থাৎ সে সার্বজনীন গ্রহীতা। তাহলে আমি কি বলতে চাইতেছি, ও নেগেটিভ যার কিছুই নাই সে সার্বজনীন দাতা, ও পজিটিভ যার সবকিছু আছে সে সার্বজনীন গ্রহীতা। ওকে, নেক্সট। 62, মাইটোসিস কোষ বিভাজনে ডিএনএ রেপ্লিকেশন হয় যে দশায়। ওকে, সো এটা তো আমরা সহজ মানে অ্যান্সার বলতেই পারি, বাট আমরা যদি আর একটু ব্যাখ্যা সহ জানতে চাই, যে আমরা জানি জি ওয়ান একটা দশা আছে, একটা হচ্ছে এস দশা আর একটা হচ্ছে জি টু দশা। সো আমরা মনে রাখবো কোনটাতে কি হয়। সো মনে রাখবো যে জি ওয়ান দশা যেটা, এটাতে সাইক্লিন যে সিডি কি আছে, সাইক্লিন, সাইক্লিন যে প্রোটিনটা আছে এটা তৈরি হয়, সাইক্লিন প্রোটিন, অর্থাৎ এটা মানে সংশ্লেষণে সহায়তা করে, এই জন্য সাইক্লিন। মনে রাখবো সাইক্লিন সিডিকে কোন দশায়, জি ওয়ান দশায়। তারপর মনে রাখবো হচ্ছে এস দশা, এস দশা আমরা মনে রাখবো যে ডিএনএ রেপ্লিকেশন বা সিনথেসিস হয়, ডিএনএ রেপ্লিকেশন বা সিনথেসিস। ওকে, ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন, রেপ্লিকেশন ঘটবে কি এস দশায়, এস দশাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটাতে আসে। সো জি টু দশায় কি হয়, মূলত তিনটা জিনিস হয়, এটা একটু আমরা মনে রাখবো। জি টু দশায় হয় ম্যাচুরেশন, যে প্রোমোটিং ফ্যাক্টর আছে এটা মানে তৈরি হয়, এবং মাইক্রোটিউবিউলস তৈরি হয়, এবং এটিপি তৈরি হয়, এই তিনটা জিনিস। তাহলে এমপিএফ, এমটি এবং এটিপি, এই তিনটা জিনিস জি টু দশায়, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মাইক্রোটিউবিউলস এবং এটিপি তৈরি হয় কোথায়, জি টু দশায়। সেগুলো মনে রাখবো, এবং কোনটার মানে সময়কাল কত এগুলো মনে রাখবো, মানে এক ভিডিওতে সব আমি বলার মানে সময় বেশি চলে যাবে। আমরা তো প্রশ্নে যেটা দিচ্ছে সেটা দেখি। মাইটোসিস বিভাজনে কোন ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়, এটা হবে এস দশায়। ওকে, সিনথেসিস দশায়। ওকে, সিনথেসিস থেকেই মূলত এই নামটা, এস দশায় হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন হয়। ওকে, সোমাটোস্ট্যাটিন খরিত হয় কোথায়, এখন আমাদের কয়েকটা কোষ আছে, একটা হচ্ছে আলফা কোষ, গামা কোষ আর ইয়া কোষ। সো মনে রাখবো যে আলফা কোষ যেটা, এটাতে হয় গ্লুকাগন, বইয়ে আছে দেখবা, এটা আমার লেখার দরকার নেই আর। আলফা কোষ হচ্ছে গ্লুকাগন খরিত হয় আলফা কোষ থেকে। তারপর বিটা কোষ যেটা, বিটা কোষ থেকে খরিত হয় আমাদের ইনসুলিন, যেটা আমরা সবাই জানি, আইলেটস মানে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ওকে, আর যে গামা কোষ, এই যে গামা কোষ এটা থেকে হয় পিপি কোষ, পলিপেপটাইড, প্যানক্রিয়াস পলিপেপটাইড বা এরকম কিছু একটা, তুমি দেখে নিবা। আহ, মানে এটা থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড তৈরি হয়। ওকে, এটাকে বলা হয় পিপি কোষ। ওকে, এটা থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড খরিত হয়। সো এখন সোমাটোস্ট্যাটিন খরিত হয় মূলত আলফা কোষ মানে সরি, এটা ডেল্টা কোষ থেকে। ডেল্টা কোষ থেকে কি কি খরিত হয়, সোমাটোস্ট্যাটিন, যা ইনসুলিন এবং অর্থাৎ আলফা ও বিটা কোষকে নিয়ন্ত্রণ করে। সোমাটোস্ট্যাটিন খরিত হয় কোথা থেকে, ডেল্টা কোষ থেকে, যা আলফা কোষ এবং বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ওকে, সো তাহলে অ্যান্সার হবে বি, সোমাটোসিটিন কোথা থেকে খরিত হয়, ডেল্টা কোষ থেকে, আর কিছু মনে রাখার দরকার নেই। বিশ্বজনীন উদ্ভিদ বলা হয় কাকে, সো এখানে মনে রাখবে এটা একটু শর্ট সিলেবাসের ইয়া থেকে বাহির থেকে আসছে, এটা হচ্ছে লাইকেন। ওকে, লাইকেন কি, সো তোমরা দেখো এখানে শর্ট সিলেবাসের বাহির থেকে কিন্তু বেশি কিছু আসে নাই, সো মানে খুব ইয়া করে শর্ট সিলেবাসের বাহির থেকে পড়ার প্রয়োজন নাই। ওকে, সো মানে দুই একটা আসবে, ওইগুলো যে তুমি পড়লেই পারবা তার কোনো ই নেই, আর যদি যাদের পড়া আছে শর্ট সিলেবাসের বাইরে তারা তো পড়তেই পারো, আর যাদের পড়া নাই তারা শুধুমাত্র শর্ট সিলেবাসটাই পড়ো। ওকে, বিশ্বজনীন উদ্ভিদ বলা হয় লাইকেনকে। কোন উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না, এখন নিউক্লিয়াস থাকে না, এটা হচ্ছে সিবনল, সঙ্গীকোষ, ট্রাকিড, ভেসেল। সো আমরা এভাবে মনে রাখতে পারি যে আমাদের যে সিবনল এটার মধ্যে কোনো কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। এখন ভাই এটা কিভাবে মনে রাখবো, ধরো একটা নল আছে, এই নলের ভিতরে নিউক্লিয়াসটা আছে, মানে যেহেতু নামের শেষে নল আছে, সো এই মনে করবা যে নিউক্লিয়াসটা এই নলের ভিতর দিয়ে পড়ে গেছে, তাই এটার ভিতরে কোনো নিউক্লিয়াস নেই। সিবনলে কেন নিউক্লিয়াস নেই, কারণ নলের ভিতর দিয়ে নিউক্লিয়াস পড়ে গেছে। ওকে, তার মানে নিউক্লিয়াস থাকে না, তোমরা যেভাবে মনে রাখতে পারো, তার মানে নিউক্লিয়াস থাকে না কোথায়, সিবনলের মধ্যে। ওকে, তাহলে নেক্সট।
বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হয়? ওকে, সো রিকম্বিনেন্ট ডিএনএ বর্তমানে শনাক্ত করা হচ্ছে ডিএনএ প্রোব ইয়ার সাহায্যে। ওকে, সো এটা বইয়ে আছে, দেখে নিবা। ওকে, দেখে নেওয়ার কিছু না, এটা মানে জানা উচিত যে বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হয়, এটা হচ্ছে ডিএনএ প্রোব। মাছ কোন অঙ্গের সাহায্যে পানির বিভিন্ন স্তর সম্পর্কে জানতে পারে? সো এটা হচ্ছে পার্শ্বরেখা, কারণ আমাদের যে পার্শ্বরেখা, মানে মাছের যে পার্শ্বরেখা আর কি, এটা হচ্ছে কি একটা সংবেদী অঙ্গ। সরি, মাছের যে পার্শ্বরেখা এটা হচ্ছে কি একটা সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ, মাছের পার্শ্বরেখা একটা কি সংবেদী অঙ্গ, এই জন্য মাছের যে পার্শ্বরেখা এটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। ওকে, মানে অর্থাৎ স্তর নির্ণয়ে সহায়তা করে। ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে একটা প্রোটিন। ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে হচ্ছে একটা প্রোটিন। ওকে, ইন্টারফেরন একটা প্রোটিনই। ঘাসফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না কেন? ওকে, সো ঘাসফড়িং এর ট্রাকিয়া চুপসে যায় না কারণ ঘাসফড়িং এর যে ট্রাকিয়া আছে এটা ইন্টিমা জাতীয় একটা বলয় দ্বারা তৈরি, মানে এর যে মাঝের লেয়ারটা আছে এটা ইন্টিমা জাতীয় আংটির মতো একটা বলয় দিয়ে মানে তৈরি করা, যাকে বলা হয় টিনিডিয়া। টিনিডিয়া থাকার কারণে এই ট্রাকিয়া কখনো চুপসে যায় না। তাহলে কি কারণে ট্রাকিয়াটা চুপসে যাবে না? যে আংটির মতো যে বলয়টা তৈরি হয়েছে যাকে বলা হয় টিনিডিয়া, সেটার কারণে ট্রাকিয়াটা কখনো চুপসে যায় না। তারপর 70, ইকোলাই মানুষের অন্ত্রে নিচের কোন ভিটামিন তৈরি করে? এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে ভিটামিন বি 12। ভিটামিন বি 12, ইকোলাই মানুষের অন্ত্রে ভিটামিন বি 12 তৈরি করে, এটা অত্যন্ত কমন কোশ্চেন। ওকে, সো ইকোলাই মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরি করবে? ভিটামিন বি 12। 71, ফ্যাটি অ্যাসিডের বিপাক উদ্ভিদ কোষের কোথায় হয়? ওকে, সো ফ্যাটি অ্যাসিড এর বিপাক উদ্ভিদ কোষের লাইসোজোমে, পারক্সিজোম, এগুলো তো হবে না, এটা হবে উদ্ভিদ কোষের গ্লাইঅক্সিজোম যে আছে আমাদের, মানে উদ্ভিদ কোষের গ্লাইঅক্সিজমে কি হয়? ফ্যাটি অ্যাসিডের বিপাক হয়। ওকে, সো একটু আমরা দ্রুত দেখবো। ফ্যাটি অ্যাসিডের বিপাক বিপাক হয় কোথায়? গ্লাইঅক্সিজমে। ওকে, নেক্সট। 72, অ্যারিথ্রোসাইট ধ্বংস হয় কোথায়? সো মনে রাখবো আমাদের যে লোহিত রক্তকণিকা এটা প্লীহা এবং যকৃতে ধ্বংস হয়, কারণ প্লীহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। প্লীহাকে বলা হয় কি? আরবিসির কবরস্থান। ওকে, এই জন্য মানে প্লীহায় ধ্বংস হয়। আর যকৃতেও হয়, কারণ কি? যকৃতে আমরা জানি যে আরবিসি ভেঙে কি হয়? বিলিভার্ডিন ও বিলিরুবিনে পরিণত হয়, এবং যথাক্রমে সবুজ এবং হলুদ বর্ণের। ওকে, সো যকৃতে কি হয়? এরিথ্রোসাইট ধ্বংস হয়। 73, পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কি? সো তোমরা দেখবা বইয়ে লেখা আছে যে আমাদের মূলত পানির ফটোলাইসিসের জন্য ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয়, ক্যালসিয়ামও কিছু পরিমাণে ব্যবহৃত হতে দেখা যায়। তবে বইয়ে মানে ম্যাঙ্গানিজ 2+, সরি, ম্যাঙ্গানিজ 2+-এর মানে কথা একটু বেশি দেয়া আছে। ওকে, সো তাহলে ম্যাঙ্গানিজ 2+ হবে আমাদের। তোমরা সরাসরি মনে রাখবা পানির ফটোলাইসিসের জন্য কি ব্যবহৃত হয়? Mn2+ বা ম্যাঙ্গানিজ। গ্লুকোজের আরকিউর মাত্রা কত? এখন আমরা মনে রাখবো যে গ্লুকোজের আরকিউ বলতে বোঝায় যে মানে রিয়েক্টেন্ট কোশেন্ট, এরকম কিছু একটা, মানে খেয়াল আসতেছে না নামটা। সো গ্লুকোজের আরকিউ হচ্ছে 1। ওকে, গ্লুকোজের আরকিউ হবে কত? 1। এবং সাথে বইয়ে দেখবা যে ম্যালিক অ্যাসিড আছে, ম্যালিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, সেগুলোরও দেওয়া আছে, সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তাও যদি আমি বলি যে ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের হবে হচ্ছে 1.33, তোমরা বই থেকে দেখে নিতে পারো। এবং যে ওলিক অ্যাসিড আছে, ওলিক অ্যাসিড ওলিক অ্যাসিড এটার হচ্ছে 0.71। ওকে, মানে অর্থাৎ এদের যে কোশিয়েন্ট